সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের অনেক পুরান স্টুডেন্ট আছেন এখানে। আমার কথা শোনা যায়? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন জি। আছেন? জি, আমরা ভালো। ওকে, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা ক্লাসে এসেছেন। ডেমো ক্লাসে আমাদের কোর্সটা হচ্ছে টু ইন্টেন্সিভ কোর্স। এটা শুরু হবে 21 তারিখ থেকে। তো এই কোর্সের আজকে ডেমো ক্লাস রাখা হয়েছে যেন আপনারা আমাদের স্কুল সম্পর্কে জানতে পারেন, আমার সম্পর্কে জানতে পারেন। আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো এবং আমাদের ক্লাসের স্টাইল এবং কোর্স মেটেরিয়াল গুলা, সব ফেসিলিটিস যা আছে ওইগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আপনারা ওই ইনফরমেশন গুলো আজকে পাবেন। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। নাকি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো ফার্স্টে আমাদের আজকের ক্লাসের এজেন্ডাটা বা আলোচ্য সূচিগুলো বলি। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিব আপনাদের সাথে। তারপর হচ্ছে আমাদের টু কোর্সটার যে কাঠামোটা বা স্ট্রাকচারটা ওইটা নিয়ে ডিসকাস করব। দেন আমরা ডেমো ক্লাস হিসেবে যেটা করি সেটা হচ্ছে আমাদের এক দুইটা লেসন আমরা ক্লাস পরে দেখাবো আপনাদেরকে, যে আপনাদের কেমন হয় লাগে ওইটা। সো ওইটা লাইভ ক্লাস থাকবে আমাদের থার্ড সেশনে। 4th নাম্বারে আমাদের সাথে আপনাদের কমিউনিকেশন বা আপনাদের টার্গেট ফুলফিল করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারবো, আমাদের সাথে আপনাদের পথ চলাটা, ওইটা নিয়ে ডিসকাস করব। অ্যান্ড সবশেষে আমরা আপনাদের থেকে প্রশ্ন নিব এবং যতটুকু পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে আমার সম্পর্কে বলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। আমি জার্মানিতে আছি এখন। জার্মানিতে পড়াশোনা করতে আসছিলাম, দেন পড়াশোনা শেষ করে এখন আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্সে জব করতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমাদের পুরান স্টুডেন্ট আছেন। সো একটু কুইকলি এই ইয়াটা ইন্ট্রোডাকশন পর্বটা শেষ করে দিই, কারণ হচ্ছে অনেকে হয়তো আমাকে চিনেন, জানেন আর আরো জানবেন ইনশাল্লাহ। তো আমার ব্যাচেলর ছিল হচ্ছে নোয়াখালী থেকে, নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিতে। আমি পড়াশোনা করছি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তারপর ঢাকায় জব করি কিছুদিন অপারেশন এজেন্ট হিসেবে, সিএম এপিএম গ্লোবাল লজিস্টিক্স, যেটাকে আপনারা হয়তো মার্কস বলে চিনেন। মার্কস লাইনের যে প্যারেন্ট কোম্পানি, তাদের ব্রাঞ্চে। দেন মাস্টার্স করতে জার্মানিতে এসেছি 2019-এ। 2020 থেকে আমার মাস্টার্স শুরু হয়। তো আমি মাস্টার্স করছি হচ্ছে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে হকসুলে রাইনবাল। হকসুলে মানে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি গুলা যেগুলা। এটা কিন্তু আপনাদের একটা ডয়েচ ওয়ার্ড, আপনারা ডয়েচ শিখতে আসছেন, সো এটার অর্থটা বলে দিলাম। হকসুলে মানে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, মানে রাইনভাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস। তো এটা হকসুলে, এখানে হকসুল বলে ইউনিভার্সিটি অনেকগুলো ক্যাটাগরি থাকে এখানে, যেমন টেকনিশা হকসুলে বা টেকনিশা ইউনিভার্সিটি বা নর্মাল ইউনিভার্সিটি বা নর্মাল ইউনিভার্সিটি গুলা, আর একটা হচ্ছে হকসুলে আর আরেকটা আছে ফাহকসুলে। তো এরকম ক্যাটাগরি থাকে ইউনিভার্সিটির। দেন পড়াশোনার পাশাপাশি আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও জব করছি ডুসেলডর্ফে, জার্মানির। এটা হচ্ছে একটা সাউথ কোরিয়ান একটা কোম্পানি ছিল, সিজিন নামের। তো এটার জার্মান ব্রাঞ্চে আমি কাজ করছি বেশ কিছুদিন। আফটার অল আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আমার মাস্টার শেষ হওয়ার পর দেন সিমেন্সে জয়েন করছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে। এখন আমি আলহামদুলিল্লাহ এখানে কর্মরত আছি। তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি গুলো হচ্ছে বাংলা আমার নেটিভ, আর ইংলিশ হচ্ছে C1 বা এক্সপার্ট লেভেল বলতে পারেন, আর সাথে ডয়েচ হচ্ছে আমি B2 সার্টিফাইড। সো আপনাদের যারা ল্যাঙ্গুয়েজ শিখতে আসেন তাদের কোশ্চেন থাকে যে আমার ডয়েচ লেভেল কতটুক, সো এটা হচ্ছে B2 সার্টিফিকেশন। সো আপনাদের A1 A2 B1 এই কোর্সগুলো আমি নিব। আপনাদের যারা B1 পর্যন্ত টানা করতে চাচ্ছেন আমার সাথে, তো আমার ক্লাসগুলাই পাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমার প্রোফাইল। আরো আপনারা আমার সম্পর্কে জানবেন, আমার অবস্থান সম্পর্কে, জার্মানি সম্পর্কে জানবেন। যারা ক্লাসে আছেন হয়তো ডিসকাস হয়, আপনারা জানেন। আর বাকিরা যারা নতুন জয়েন করবেন ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আরো বিস্তারিত। তো কোর্সের কাঠামোটা বলি। আমাদের টু ইন্টেন্সিভ কোর্সটা, ইন্টেন্সিভ মানে হচ্ছে আমরা একটু দ্রুত পড়াশোনা করব ইন্টেন্সিভ ওয়েতে, সো সময়টা কম লাগবে, এজন্য আমরা কোর্সটাকে 1.5 মাসের রাখছি। বাট আমাদের যদি সময় আমাদের যদি এমন হয় যে কোর্স স্টুডেন্টদের প্রোগ্রেস যতটুকু এক্সপেক্টেড বা আমরা যতটুকু আশা করছি ততটুকু হচ্ছে না, তাহলে আমরা এক্সট্রা ক্লাস কয়েকটা নিব। আমাদের গত ব্যাচের অনেকে হয়তো জানেন যে আমরা এক্সট্রা ক্লাস রাখি। তো 1.5 মাসের ভিতরে যদি এক্সট্রা ক্লাস হয় তাহলে ক্লাসগুলো দেখা গেল আমরা সপ্তাহে যে 3 দিনের ক্লাস, আমাদের সপ্তাহে 3টা ক্লাস নেই আমি,
এই কোর্সগুলাতে। তো দেখা গেল এক্সট্রা ক্লাস থাকলে 4টা ক্লাস করে নেওয়া হচ্ছে এরকম, বা আমার সময় সুযোগ থাকলে আমি হয়তো আরো বেশি ক্লাস নিতে পারি, অথবা 1.5 মাসের যে টাইম ফ্রেমটা ওইটা হয়তো বা 2 মাসও হইতে পারে। সো এটা ডিপেন্ড করে, বাট এক্সট্রা ক্লাস অবশ্যই থাকবে, কারণ হচ্ছে সবাই সমানভাবে সামনে আগাইতে পারেন না। সো কোর্সটা ইন্টেন্সিভ ওয়েতে আমি প্ল্যান করে বা এই পড়ানোর স্টাইলটা আমি আগে থেকে প্ল্যান করে রাখলো এমন হয় যে স্টুডেন্টদের প্রোগ্রেসের কারণে ওই প্ল্যানটা কার্যকর হয় না। তো এই কারণে 1.5 মাসের কোর্স হলেও আমরা চেষ্টা করব যে এক্সট্রা কিছু ক্লাস দিতে, অথবা 1.5 মাসটা আর একটু বাড়িয়ে 2 মাসের কাছাকাছি নিতে। আর অনেকের প্রশ্ন থাকে যে এই 1.5 মাসে বা 2 মাসে আমাদের A1 বা A2 কোর্সগুলা যেগুলা হয়, আমাদের B1 B2 কোর্সগুলো এমনিতেও 2 মাসের। তো এই 1.5 মাস বা 2 মাসে আপনাদের A2টা কমপ্লিট হবে কিনা, সো এটার আনসার হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি ইন্টেন্স ওয়েতে বা ধরেন আপনি রেগুলারিটি মেনটেন করে একটু সময় বেশি দিয়ে প্রতিদিন পড়াশোনা করেন, তাহলে অবশ্যই এই সময়টাতে আপনাদের কাভার হওয়ার কথা এটা। এখন আপনি যত বেশি সময় দিবেন ভাষাটা শেখার, তত দ্রুতই তো আপনি এটা শেষ করবেন। সো এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কতটুকু রেগুলার। বাট আমরা এই সময়ের ভিতরে A2 সিলেবাসে যা আছে, আমরা সিলেবাসটা দেখাবো আপনাদেরকে, আমরা কি কি টপিকে ধরবো বা পড়াবো, এবং আমরা কোন স্ট্রাকচার বা কোন এক্সাম ফরম্যাটে পড়াশোনা করবো, সবগুলো নিয়ে কথা হবে। তো আমাদের সিলেবাসটা একটুকের ভিতরে ইনশাল্লাহ শেষ হবে, খুব সুন্দরভাবে শেষ হবে, বাট আপনারা রেগুলারিটি মেনটেন করতে হবে, এটা আপনাদের উপর। তো ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, আর ক্লাস হচ্ছে রবিবার, সোমবার এবং বুধবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে 10টা, আমাদের 2 ঘন্টা করে ক্লাস হবে। তাহলে প্রতি সপ্তাহে 3 দিন, রবি সোম বুধবার, এবং ক্লাস হবে বাংলাদেশ সময় রাত 8টা থেকে। দেন আমাদের যে রেগুলার ক্লাসটা বা আমাদের যে সিলেবাসটা, ওই সিলেবাসটা শেষ করার পর আমরা পরীক্ষার প্রস্তুতিমূলক 3টা ক্লাস নিব। ক্লাসগুলো হবে আমাদের গুতে ইনস্টিটিউটের এক্সাম প্যাটার্নে। গুতে ইনস্টিটিউটে আপনারা যারা পরীক্ষা দিবেন, তাদের A2 পরীক্ষার যেই প্যাটার্ন বা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে আমরা 3টা ক্লাস নিব পরীক্ষার প্রস্তুতির জন্যে। তারপর আমরা 3টা ক্লাস নিব হচ্ছে মক টেস্ট। মক টেস্ট হচ্ছে, আপনারা হয়তো জানেন অবশ্যই, মক টেস্ট হচ্ছে একদম এক্সাম সেন্টারে যে ধরনের পরীক্ষা আসে, সেম পরীক্ষাটা আপনি বাসায় দিবেন বা আমাদের ক্লাসে দিবেন। তো ওই রকম আমরা 3টা ক্লাস নিব ইনশাল্লাহ মক টেস্ট হিসেবে। তাহলে আপনারা এই এক্সট্রা ক্লাসগুলোতে বেনিফিটটা হচ্ছে যে আপনারা পরীক্ষাতে কিরকম আসবে বা এনভায়রনমেন্ট কিরকম থাকবে, প্রশ্ন প্যাটার্ন কি, ওগুলো আপনারা আগে থেকেই জেনে বুঝে যেতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসের স্ট্রাকচারটা কোর্সের। আমাদের ক্লাস শুরু হবে 21 ফেব্রুয়ারি থেকে। তবে এই ভর্তির ডেডলাইনও আপনাদের 21 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, বাট এটা ডিপেন্ড করবে সিট খালি থাকা পর্যন্ত। আমাদের সিট লিমিটেড। তো আমাদের কারেন্ট যে A1 ব্যাচ চলতেছে বা এর আগেরও যে A1 ব্যাচ ছিল, তাদের অনেকেই আমাদের A2 ব্যাচটাতে ভর্তি হবে। সো আপনারা যারা আগ্রহী হবেন আজকে ক্লাস করার পর, তারা অবশ্যই আপনাদের এডমিশনটা যত দ্রুত পারেন সম্পন্ন করবেন, আর নয়তো দেখা গেল সিট ফিল আপ হয়ে গেলে আমরা আর পরে ভর্তি নিতে পারবো না। ওকে, দেন আমাদের কোর্স ম্যাটেরিয়ালস গুলা সম্পর্কে বলি। আমাদের বই প্র্যাকটিস করবো আমরা স্পেকট্রাম ডয়েচ A2+। বইটা দেখতে এমন, আমার হাতে অবশ্য আছে বইটা। এই বইটা হচ্ছে এক্স্যাক্টলি সেম এরকম হলুদ একটা বই। এটা আপনারা বাংলাদেশের বাজারেও পাবেন, 450 টাকা হলে আপনারা এটার হার্ড কপিটা পেয়ে যাবেন সমাধান সহ। বাট আমরা যেটা দিব সেটা হচ্ছে ডিজিটাল কপি, PDF আকারে। তো আমাদের কোর্সের সাথে কোর্সের সবগুলা ম্যাটেরিয়ালস, অডিও, এই যে বইয়ের PDF, বইয়ের সলিউশন, তারপর হচ্ছে ভোকাবুলারি, প্রতি চ্যাপ্টারের ভোকাবুলারি থাকবে, ভার্বের লিস্ট থাকবে। দেন আমাদের এক্সাম ম্যাটেরিয়ালস গুলা সবগুলা, প্লাস হচ্ছে আপনাদের প্রতিটা ক্লাসের যে রেকর্ডিংটা, ওই ক্লাসের রেকর্ডিংটাও প্রতিটা ক্লাস শেষে আপনাদেরকে গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হবে। সো আপনারা যারা ক্লাস 1-2টা হয়তো মিস হইতে পারে অনেকের ব্যস্ততার কারণে, তো এই মিস হলে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবেন এবং সেই সাথে সামনে আগাইতে পারবেন। সো আমাদের সব কোর্স ম্যাটেরিয়ালস ডিজিটালি আমরা গুগল ড্রাইভের মধ্যে আপলোড করব। স্টুডেন্টরা সবার অ্যাক্সেস থাকবে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। আমাদের ক্লাসগুলো হবে সবসময় জুমে। এই যে আজকে জুমে হচ্ছে, সেম জুমে পেই হবে আমাদের ক্লাসগুলা, আর সাথে হচ্ছে আমাদের কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলাতে আপনারা ক্লাসের সম্পর্কিত রেগুলার আপডেট পেয়ে যাবেন, এবং আমাদের হোমওয়ার্ক বলেন, ডিসকাশন বলেন, বা ক্লাসে যত আপডেট আছে আমার সাথে আপনাদের যোগাযোগ এবং পার্সোনালিও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ, স্কুলের হোয়াটসঅ্যাপ মেসেজ নাম্বারটাতে। তো ওইখানে আমরা আমাদের রিয়েল টাইম কমিউনিকেশনটা হবে ইনশাল্লাহ।
ওকে, তো এই প্রশ্নটা আমি সবগুলা ডেমো ক্লাসে জিজ্ঞেস করি, বাট আজকে করবো না, যেহেতু আপনারা A2 তে করতে আসেন, অবশ্যই আপনারা A1 কমপ্লিট করে বা করতেছেন। সো আপনাদের নিশ্চয়ই জানেন যে একটা ভাষা বা নতুন ভাষা শিখতে গেলে কি কি জিনিস দরকার পড়ে। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, আপনারা একটা ভাষা শেখার সময় সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে ভোকাবুলারি গুলা, প্রচুর ভোকাবুলারি শিখবেন। কারণ হচ্ছে একটা ভাষা শিখতে গেলে আপনি যদি ভোকাবুলারি না জানেন, তাহলে তো ওই ভাষায় আপনি কথা বলতে পারবেন না। আপনার মনের যে ভাবটা প্রকাশ করতে চাচ্ছেন, ওই ভাষাটা তো আপনি কি ওয়ার্ড দিয়ে করবেন ওইটা পারবেন না, তাহলে ভাষাটা বা সেন্টেন্সটা আপনি তৈরি করতে পারতেছেন না। সো প্রচুর পরিমাণ ভোকাবুলারি শিখবেন। A1 কোর্সেও আমরা স্টুডেন্টকে অ্যাডভাইস করছি যে আপনারা ভোকাবুলারি শিখে আসেন, কারণ হচ্ছে পরবর্তীতে যখন বেশি গ্রামার আসবে বা অন্য বড় বড় টপিক শিখবো আমরা, তখন তো ভোকাবুলারি শিখার এত সময় পাবো না। তো এই কারণে শুরু থেকে আপনারা যত বেশি পারেন ভোকাবুলারি বা শব্দার্থগুলা শিখবেন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা অনুশীলন বা প্র্যাকটিস করব অনেক। আমাদের প্রচুর প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে, আমাদের স্টুডেন্টদের তারা পার্টনারের সাথে প্র্যাকটিস করে। সো আপনারা প্রচুর যা শিখবেন, কারণ ভাষাটা এটা তো কিছু করার না, এটা হচ্ছে বলার জিনিস। তাহলে বলা মানেই তো প্র্যাকটিস বা অনুশীলন করা। তো আপনারা আপনাদের পার্টনারের সাথে, আমরা যারা ভর্তি হবেন তাদেরও পার্টনার আমরা সিলেক্ট করে দিব বা গ্রুপে, যে আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন একজন আরেকজনের সাথে। স্পিকিং গুলো আছে, দেন বা আপনাদের এক্সপ্রেশন টেস্ট তো আপনারা জানেনই, পার্টনার আরবাইট থাকে এক্সামে, A1 এক্সামে বা A2 তে, প্রতিটাতে পার্টনার আরবাইট থাকে। তো এই পার্টনার আরবাইট যদি আপনি নিজেই বাসায় অলরেডি করতে থাকেন কোর্স চলাকালীন সময়ে বা শেখার সময়ে, তাহলে পরীক্ষার সময় গিয়ে কোনো সমস্যা হবে না। আর যাদের টার্গেট থাকে জার্মানিতে জব করতে আসা অথবা জব খুঁজতে আসা অথবা হাউস বিল্ডিং করতে আসা, তারা সবাই জানেন যে হাউস বিল্ডিং পাইতে গেলে বা জব পাইতে গেলে আপনাদের ইন্টারভিউ ফেস করতে হবে, আর ওই ইন্টারভিউ গুলো জার্মান ভাষায় হবে। সো এখানে স্পিকিংটা বা প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন স্পিকিংটা, আপনাদের ওই ইন্টারভিউ গুলো তত ভালো হবে এবং আপনাদের চান্স পাওয়ার বা অফার পাওয়ার পসিবিলিটিটা তত বেড়ে যাবে। সো আপনাদেরকে ওইটা সাজেশন থাকবে যে 2 নাম্বার যে জিনিসটা ফোকাস করবেন সেটা হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলন, ভাষায় প্রচুর চর্চা করবেন। আর 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে রেগুলারিটি। দেখেন, আপনারা যতই পড়াশোনা করেন, কোনো একদিন বেশি পড়লাম, কোনো একদিন কম পড়লাম, এভাবে করলে আসলে আপনি যা শিখতেছেন তা চর্চা হচ্ছে না ঠিক মতো, দেন আপনি ভুলে যাবেন। অনেকেই আছে কোর্সে জয়েন করে মাঝে মধ্যে ক্লাসে আসেন, মাঝে মধ্যে ক্লাসে আসেন না। যতজন ভর্তি হয় ততজন কোনো ক্লাসে সবসময় থাকেন না। তো যারা রেগুলার থাকতে পারেন না, চেষ্টা করবেন আমাদের ভিডিও রেকর্ডিং যেগুলো, ওইগুলো বাসায় দেখে হইলেও যেন নিজে নিজে পড়ে ফেলেন এবং আপনার পার্টনারের সাথে রেগুলার চর্চা করেন। তো এই রেগুলারিটি না থাকার কারণে অনেকে পিছায় যায়, অনেকে কোর্স শেষ হয়ে যায় কিন্তু উনি বাংলায় ডয়েচে কথা বলতে পারতেছেন না বা পারেন না। তখন দেখা গেল কেউ বলল যে কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু তুমি পারতেছো না। তো এটা আসলে আপনাদেরই লিমিটেশন বা সীমাবদ্ধতা। আপনারা যদি রেগুলারিটিটা রাখেন, তাহলে আমাদের যতটুকু সিলেবাস আছে ওটুকু আপনারা খুব ভালোভাবে ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজ গুলা শেষ করতে পারবেন। কোর্সগুলা সাথে আপনারা পড়াশোনা করলে, ওই আপনাদের ওই চর্চাটা থাকলে, দেন আপনারা কোর্সগুলা করে ফায়দাটা পাবেন আর কি 100%। সো আপনারা রেগুলারিটিটা রাখবেন। তো আজকের যে মেইন ফোকাস সেটা হচ্ছে আমরা একটু পড়াশোনা করব। যারা আসছেন আমাদের পড়ার স্টাইল দেখতে, সো তাদের জন্য আমরা আজকে আধা ঘন্টা বা যতক্ষণই সময় লাগে 2টা লেসন পড়ার চেষ্টা করব। আমাদের ফার্স্ট যে লেসনটা সেটা হচ্ছে কেনেন লেয়ানেন। কেনেন মানে জানা, আপনারা হয়তো জানেন কেনেন একটা ভার্ব, কেনেন অর্থ জানা বা ইংরেজিতে বলে টু নো। আর লেয়ানেন এটাও কিন্তু আরেকটা ভাব। লেয়ানেন শব্দের অর্থ কি বলেন তো? আপনারা অনেকেই পারেন এগুলা, যেহেতু A1 করে আসছেন। শেখা। লেয়ানেন মানে হচ্ছে শেখা। তাহলে কাউকে জানতে শিখাটা বা নিজেকে পরিচয় করে দাও বা কারোর সাথে পরিচিত হওয়াটা, এটা হচ্ছে কেনেন লেয়ানেন। এইটাকেই আমরা A1 কোর্সে পড়ছিলাম ফোয়াস্টেলেন, তাই না? জিস ফোয়াস্টেলেন, জি জি। জিস ফোয়াস্টেলেন। তাহলে জিস ফোয়াস্টেলেন একটা সমার্থক শব্দ হচ্ছে কেনেন লেয়ানেন। তো অনেকে জিজ্ঞেস করেন যে A1 এর সাথে A2 এর পার্থক্য কি, পার্থক্য বা A2 এর সাথে B1 এর পার্থক্য কি। আবার অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি ডিরেক্ট A2 করতে পারবো, বা যেহেতু এমবাসি বা হাউস বিল্ডিং গুলাতে B1 চাচ্ছে বা A2 চাচ্ছে, আমি কি ডিরেক্ট ওই কোর্সটা করে ওই সার্টিফিকেটটা নিয়ে নিলে হবে, আমার কি আগেগুলা করা লাগবে? তো এর আনসার হচ্ছে, দেখেন, আপনি যখন ক্লাস 6-এ উঠেন তখন তো আপনার ক্লাস 5-এর পড়াশোনা জানা থাকা লাগে, তাই না? কারণ হচ্ছে ক্লাস 5-এর বেসিক গুলোই তো আপনার ক্লাস 6-এ যে লাগবে। তো আপনারা যারা A2 করতে আসছেন তাদের কিন্তু অবশ্যই A1টা জানা থাকা লাগবে, আর নয়তো আপনারা
এগুলার অনেক কিছুই বুঝবেন না। তো এখানে যে দেখেন দুইটা ভার্ব মিলে একটা নতুন শব্দ তৈরি করছে, এগুলো আমরা আগেও A1-এ পড়ছিলাম যে কম্পোজিট ওয়ার্ড গুলা জার্মান ভাষায় কিভাবে হয়। তো এখানে দুইটা ভার্ব একসাথে মিলে একটা নতুন শব্দ বা অর্থ তৈরি করে ফেলো। তো কেনেন লেনেন মানে হচ্ছে পরিচিত হওয়া বা নিজেকে পরিচয় করানো বা কারোর সাথে পরিচিত হওয়াটা। তো আজকে আমরা কেনেন লেনেনটা এভাবে শিখবো না যেভাবে A1-এ শিখছিলাম। এখন আমরা নিজেরা প্রশ্ন করে উত্তর বের করা শিখবো। তো আপনাদেরও একটু পড়া ধরবো, দেখি আপনারা কেউ কতটুক পারেন। তো আমরা A1-এর যে এক্সপ্রেশন টেস্ট ছিল ওইটাতে কিন্তু ফ্রাগেন অ্যান্ড আন্টওয়ার্টেন টাইল 2-তে ছিল। আপনারা হয়তো মনে করতে পারবেন যে A1-এর এক্সপ্রেশন টেস্টে টাইল 2-তে ছিল না, জি ভাইয়া ছিল। ছিল ফ্রাগেন এন্ড আনভার্টেন। এখানে দেখেন ফ্রাগেনের জন্য টপিক দেওয়া আছে ভুনঅর্ট। এখন আপনি বি ফ্রাগেন তৈরি করবেন। এই যে দেখেন ভি ওয়ার্ড গুলা দেওয়া আছে অলরেডি, এগুলা দিয়ে আমরা এখন প্রশ্ন তৈরি করব কারো সম্পর্কে, দেন ওই প্রশ্নের উত্তর আমরা দিব। তাহলে প্রথম প্রশ্নটা অলরেডি করা আছে এক্সাম্পল হিসেবে, যেমন একটু দাঁড়ান তো আমি একটু সেটিংসটা ইয়ে করে দেই। ওকে, তো প্রথম প্রশ্নটা নামে কারো নামে মানে হচ্ছে নাম। এখানে A2-তে অনেক কিছুই আমি স্কিপ করব, কারণ হচ্ছে এগুলো আপনারা A1-এ পড়ে আসছেন। তো সবগুলা ভেঙে ভেঙে যতটুকু পারি চেষ্টা করব ভেঙে ভেঙে বলার, বাট টোটাল A1-টা বলতে গেলে, A1-এর সব বলতে গেলে তো আমাদের A2-টা ঠিক সময় চেঞ্জ হবে না। আপনারা, আমি ধরে নিব আপনারা অলরেডি A1 সম্পর্কে পারেন বা গান আছে, এবং তারপরে যতটুকু পারি আমি A1-এর গ্রামারটা রিকল করার চেষ্টা করব, আর পাশাপাশি আমরা A2-টাতে আগাবো। তো নামে মানে হচ্ছে নাম, তাহলে কারো নাম জিজ্ঞেস করলে আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? বি হাইসেন জি, আপনার নাম কি? তাহলে এটার উত্তরটা কি আসতে পারে বলেন তো? মাই নাম ইশ ইজ হাইসে বলা যাবে। তাইজুল। অনেকভাবে বলা যায়। মাই নাম ইজ, ধরেন স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন, তাহলে আমি বললাম যে মাই নামে ইজ ইজ, ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমি মোহাম্মদ লিখলাম। অথবা আমি বলতে পারি ইশ হাইসে তাইজুল ভাই বলছেন, ইশ হাইসে, এভাবেও বলা তাইজুল। যায় ইশ হাইসে তাইজুল। ঠিক আছে, তাহলে কোন একভাবে বলতে পারি। তাহলে আমরা এখানে প্রশ্ন করাটা আসলে শিখতেছি, কারণ আমরা উত্তর এগুলো আগে A1-এ শিখে আসছি, এখন আর একটু অ্যাডভান্স শিখবো। তাহলে ভি আইসেন জি ইস, মাই নামে ইস মোহাম্মদ, অথবা ইস হাইসে তাইজুল, অথবা ইস বিন, এভাবে বলা যায় তাই না? ইস বিন মোহাম্মদ এভাবে বলা যায় না? জি জি ভাইয়া যায়। এভাবেও বলা যায়। তাহলে এভাবে বলা। এখন দেখেন হাইমার্টল্যান্ড অর্থ কি? হাইমার্ট মানে ল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি, জি মাতৃভূমি। তাহলে হাইমার্টল্যান্ডের টপিকটার মধ্যে আমি যদি ভহেয়া দিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে প্রশ্নটা কি হইতে পারে বলেন তো দেখি? ভয়ের ও কমেন্ট জি। হের কমেন জি। ভহেয়া কমেন জি, হ্যাঁ ভয়া কমেন, জি এর এসটা বড় হাতের হবে তাই না? এখানে কি এটা কিন্তু আমি ছোট হাতেরই লিখছি কারণ এটা ভার্ব। তাহলে ভহেয়া কমেন জি, ভয়া মানে কোথা থেকে, কমেন মানে আসা, জি মানে হচ্ছে আপনি। যেহেতু আমরা জি বসাইছি তাহলে ভার্বটার ইনফিনিটিভ ফর্মটা বসাইছি, লাস্টে এন ফর্মটা বসাইছি তাই না? তাহলে ভহেয়া জি স্যার। কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। তাহলে আমার আনসার হইতে পারে কি? ইশ কমে আউস ইজ বাংলাদেশ। কমিং হাউস। ইস কমে আউস বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ বানানটা একটু খেয়াল করবেন, জি। এস সি হা লাস্টে তাই না? এস সি হা, এসসিহা। জি স্যার, বাংলাদেশ। এসসিহা। তাহলে ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। দেন ভুন অর্ড শব্দের অর্থ কি? কোথায়, মানে কোথায় বাস করে, মানে কোথায় বাস করেন, মানে ভুনেন মানে হচ্ছে কোথায় বাস করেন। তাহলে এখানে দুইটা শব্দের পার্ট পার্ট আছে তাই না? ভুন মানে হচ্ছে কি, ভুনেন থেকে আসছে না? ভুনের শব্দের অর্থ কি? জি বাস স্যার, করা, বাস করা। বাস করা। আর অর্ট মানে অর্থ কি? অর্ট মানে অর্থ হচ্ছে স্থান বা জায়গা তাই স্থান। না? তাহলে আপনার জি স্যার। বাস করার স্থান কোথায়? বাসস্থান। বাসস্থান কোথায়, মানে বাসস্থানটা কিন্তু আপনার কই। তাহলে ভু শব্দের অর্থ কি? ভু মানে কোথায়? হচ্ছে কোথায়। তাহলে এটা দিয়ে যদি আমি ভুনট জানতে চাই তাহলে আমার প্রশ্নটা কি হবে? ইশ বনে ইন মাগুরা, আমি মাগুরায় বাস করি। প্রশ্নটা কি ও হবে? সরি, ভু বনস ডু, ভো ভোন্স ডু বা ভো ভনেন জি। ভু ভোন্স ডু অথবা ভো ভোনেন জি। তাহলে আমি জি যদি জি ফর্মালটাই করি তাহলে ভো ভোনেন জি, এটা দিলাম। জি। তাহলে আমার আনসারটা আসতেছে ইস বনে বনে ইন মাগুরা।
আমি মাগুরায় বাস এখানে করি। এ হবে তাই না, যেহেতু ইস আছে ওই ইএন ফর্মটা হবে না, এ ফর্মটা হবে। আমরা জি ভার্ব জি কনজুগেশন পরে আসছি অনেকে, ইস মানে ইন মাগুরা। মাগুরা বানান কি হয়েছে তাইজুল ভাই? হয়তো মাগুরা, জি স্যার, হয়েছে স্যার। ঠিক আছে, ভালো। তারপর হচ্ছে বেরুফ। বেরুফ শব্দের অর্থ হচ্ছে পেশা। বেরুফ নিয়ে আমাদের এ1 ক্লাস ছিল, লেসন ছিল, আমাদের এ2 তেও লেসন আছে। আমরা আজকে ট্রাই করব পড়া, আর যদি না পারি আমরা স্কিপ করব যতটুকু সময় পাই আর কি। তাহলে বেরুফ দিয়ে ভাস মানে হচ্ছে কি, এটা আমরা ভি ওয়ার্ড গুলো আগে পড়ছিলাম। ভি ওয়ার্ড, ভি জি ওয়ার্ড কয়টা, অনেকগুলো আছে না, ভাস বা জি वो वो है वहीन वेলসা এরকম। তাহলে ভি মানে হাও, তাহলে ভাস মানে হচ্ছে কি, তাহলে পেশা, তোমার পেশা কি, এটা আমরা কিভাবে প্রশ্ন করতে পারি? Was ist Ihr Beruf? হুম, আমরা অনেকভাবে এটা প্রশ্ন করতে পারি। জি ভাইয়া সরি বলেন তো কি হবে? ভাস জিন ভাস জি মাখেন ভাই, জি বেরুপ ভাস জিন জি এক ভাই বলতে গেছিলেন, বাকিটা বলেন। ভাস জিন জি ফন বেরুফ, তাই না? ভাস জিন জি ফন বেরুফ। অথবা এটাকে এভাবে বলা যায়, ভাস মাখেন জি বেরুফলিশ, তাই না? ভাস মাখেন জি বেরুফলিশ। বেরুফলিশ এটা অ্যাডজেক্টিভ, এখন এটাই বিটা জি ছুটাতে ভাইয়া হয়। এটা বলা যায় এল ইস সি হালিশ বেরুফলিশ। তাহলে এখানে কি হইলো? ভাস জিন্ড, জিন্ড কেন আসছে বলেন তো? জাইন ভার্ব জাইন জাইন ভার্বের, ভার্ব থেকে, হ্যাঁ, জি। জাইন ভার্ব থেকে এই জির জন্য কি আসে? জির জন্য আসে জিন্ড, জিন্ড তাই আসে না? জিন্ড তাহলে ইসের জন্য জি কি আসে? ইসের জন্য, বিন ইসের জন্য আসে বিশ। টুর জন্য কি আসে? টুর জন্য ফুর আসে বা টুর জন্য আসে বিস্ট, তাই না? ইসের সাথে জি আসে ইন, জি এর সাথে আসে জিন। তাহলে এগুলো আমরা একটু রিভাইজ করব, সমস্যা নেই। আমরা এইটুক কোর্সের ফার্স্ট কিছু লেসন আমরা এ1 এর সিলেবাসে যে গ্রামার, মেন গ্রামার গুলো ছিল, যেগুলো এটুতে আমার কাজে লাগবে, ওইগুলো আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ। আর পড়ানোর সব ফাঁকে ফাঁকে আমি আগের যতগুলা গ্রামার আছে ওইগুলা চেষ্টা করব সবগুলো আপনাদেরকে রিভাইজ করানোর। তাহলে এখানে ভাস জিন জি, আপনি কি, ফন বেরুফ পেশাগতভাবে আপনি কি, মানে আপনি কি করেন এইটা। অথবা পরের যে প্রশ্নটা আছে, ভাস মাখেনজি বেরুফলিশ, আপনি পেশাগতভাবে কি করেন, অথবা আপনি আপনার লিভিংস বা জীবিকা নির্বাহের জন্য কি করেন। বেরুফলিশ মানে পেশাগতভাবে। তাহলে মাখেন মানে অর্থ করা, আমরা সব মাখেনের শব্দ তো পড়ছিলাম না, করা বা কোনো কিছু করা, টু ডু, টু ডু করা, মাখেন। তাহলে আপনি করেন কি জি পেশাগতভাবে। তাহলে আমার প্রশ্নটা বেরুফ দিয়ে, আমার প্রশ্নটা এভাবে আসবে, ভাস জিনজি ফন বেরুফ অথবা ভাস মাখেনজি বেরুফলিশ। তাহলে এর উত্তরটা কি হইতে পারে এখানে বলেন তো? ইস বিন স্টুডেন্ট, ইস বিন স্টুডেন্ট, স্টুডেন্ট, তাই না? ইস বিন জি স্যার। স্টুডেন্ট। এবং বলতে পারি যে ইস লেয়ানে ডয়েচ, আমি জার্মান শিখি। আপনি যেটা প্রফেশন, শিখি, ওইটা প্রফেশনটা বলতে পারেন, আর তার সাথে আপনি কি কাজ করেন ওইটা বললেও আরেকটু ভালো হয়, তাই না? জি স্যার। আরবাইটস অর্ট শব্দের অর্থ কি বলেন তো? আরবাইটস অর্ট অর্থ কি? আরবাইটেন অর্থ কি? আরবাইটেন, আরবাইট আরবাইটের মানে কাজ স্থান করা। স্যার। আরবাইটের তো আরবাইটেন অর্থ কাজ করা। তাহলে আরবাইটস মানে কাজের, অর্ট মানে হচ্ছে স্থান, কাজের স্থান। অথবা আপনি কাজের। যদি পড়াশোনা করেন তাহলে স্টুডেন্ট অর্ট মানে হচ্ছে আপনি পড়াশোনার স্থান, তাই না? তাহলে ভু, এখন আরবাইটস অর্টটা জানতে গেলে আমরা ভু দিয়ে কিভাবে প্রশ্নটা করতে পারি বলেন তো? আপনি কোথায় কাজ, আপনি কোথায় কাজ করেন। তাহলে আমরা ভি ফ্রাগেন যখন করছিলাম এ1 আমরা শিখছিলাম, ফার্স্টে আমরা আগে ইয়া9 ফ্রাগেটটা তৈরি করলাম, তার আগে আমাদের যে ভি ওয়ার্ডটা ছিল ওইটা বসাই দিলাম। এখন ইয়া9 ফ্রাগে কিভাবে তৈরি হয়, ফার্স্টে আগে একটা ভার্ব আসে, দেন বাকি অংশটুকু, তাই না? তাহলে 2 নম্বর এখানে আমার ভার্বটা আনতে হবে, তার আগে এখন ভি ফ্রাগেন করতে গেলে আমাদের ভি ওয়ার্ডটা আনতে হবে। তাহলে ভি ওয়ার্ড অলরেডি দেওয়া আছে, তাহলে তারপর কিসের জায়গা, ভার্বের জায়গা না, ইয়া9 ফ্রাগের ভার্ব। তাহলে আমি যদি বলি যে তা আপনি কোথায় কাজ করেন, ভার্বটা হচ্ছে কাজ করা, তাহলে কাজ করার ডয়েচ হচ্ছে আরবাইটেন। তাহলে আমার প্রশ্নটা হবে ভো আরবাইটেন, তারপর হচ্ছে বাকিটা জি, আপনি কোথায় কাজ করেন। হয়েছে এটা? জি ভাই
অথবা আমি যদি সেই স্টুডেন্ট হয় তাহলে আমি কি হবে wo studieren Sie, তাই না? আপনি কোথায় পড়াশোনা করেন? তাহলে ich arbeite in München, বা আমি মিউনিকে কাজ করি, অথবা ich arbeite in Erlangen, আমি এলাঙ্গেন থাকি। তাহলে আমি এভাবে এটার আনসারটা বলতে পারি যে ich arbeite in Erlangen। এখন আমি সাথে চাইলে আমার কোম্পানির নামটা দিতে পারি। কোম্পানি নামের জন্য বাই শব্দটা ইউজ হয় না, বাই ধরেন সিমেন্স। আমি আমি সিমেন্সে এলাঙ্গেন শহরে কাজ করি, তাহলে ich arbeite in Erlangen bei Siemens। নাহলে এইভাবে আমরা আমাদের কাজের জায়গাটা, অথবা আমি কোথায় পড়াশোনা করি, ich studiere in Erlangen, আমি এলাঙ্গেনে পড়াশোনা করি, এভাবে আমরা আনসার দিতে পারি। আপনারা বুঝতেছেন? জিমেন্সটা কি বড় শহর নাকি ছোট শহর? সিমেন্সটা তো একটা কোম্পানি। ও সরি ভাই, আচ্ছা সিমেন্স তো আচ্ছা। কোম্পানি একটা, তাই না? বাংলাদেশে যেমন জি গ্রামীণ ফোন, বাংলা লিংক, ধরেন বড় বড় বসুন্ধরা, এগুলো কোম্পানি না? সিমেন্স একটা জার্মান কোম্পানি। দেন আমার মোটার স্প্রাখে আছে, তাহলে মোটার স্প্রাখে শব্দের অর্থ কি? মাতৃভাষা। মোটর মাতৃভাষা। এটা হচ্ছে মাতৃ বা মা, স্প্রাখে হচ্ছে ভাষা, তাহলে মাতৃভাষা। তাহলে ভাস ইস্ট কি হচ্ছে, বা আপনার মাতৃভাষাটা কি? আমার এই প্রশ্নটা কি হবে? ভাস ইস্ট তো দেয়াই আছে। আপনার আপনার মাতৃভাষা, এখানে দেখেন পসেসিভ প্রোনোমেনটা আসছে। পসেসিভ প্রোনোমেনটা, ইসের পসেসিভ প্রোনোমেনটা কি বলেন তো? মাইন। ইসের পসেসিভ মাইন। হচ্ছে মাইন। তাহলে ডু এর পসেসিভ ফর্মটা কি? ডাইন। ডাইন ডাইন। জি এর পসেসিভ ফর্মটা কি? জিন্ড। জি এর পসেসিভ ফর্মটা? জিন্ড। জি এর পসেসিভটা জিন কেন হবে? ইয়া না হবে? ও হাই হাই। জি মানে আপনি, ইয়া মানে জি হচ্ছে আপনার, তাই না? ডু মানে তুমি, ডাইন মানে তোমার, ইস মানে আমি, মাইন মানে হচ্ছে আমার। তাহলে আপনার মাতৃভাষা, তাহলে এখানে ইয়াটা আসবে না, এখানে ইয়ার। পসেসিভ। এখন মাতৃভাষা, এই যে ভাষা, এটা কি ফেমিনিন জেন্ডার না? ফেমিনিন জেন্ডার, জি জি। ভাষাটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, তাহলে এটা একুজাটিভ নমিনেটিভ কেজে ফেমিনিন জেন্ডার জন্য ইয়া হয় না ইয়ারে হয়? ইয়ারে হয়। ইয়ারে হয়। তাহলে এখানে হবে ভাস ইস্ট ইয়ারে। ইয়ারে মোটর এক্সপ্রেশন। ফর্মাল, যেহেতু ফর্মাল তাহলে আইটা বড় হাতের হবে। আর মোটাস পাকে আমরা জানি ডয়েছে সবগুলা নাউনেরই ফার্স্ট ওয়ার্ড লেটারটা বড় হাতের হয়। তাহলে মোটাস পাকে যেভাবে বড় হাতের ছিল এভাবে হবে। MOTTASPS এ জায়গা হচ্ছে না, আমি একটু ক্লিন করে দিই। SPACH। তাহলে আপনার, এই যে আপনার মাতৃভাষাটা কি? তাহলে ভাস ইস্ট ইয়ারে মুটারস্প্রাখে, আপনার মাতৃভাষাটা কি? বুঝতে পারছেন? জি। তাহলে স্প্রাখেন দিয়ে এখন প্রশ্ন করেন তো, ধরেন আমার মুটারস্প্রাখে হচ্ছে বেঙ্গলিশ, তাহলে মাইনে মুটারস্প্রাখে ইস্ট বেঙ্গলিশ, তাই না? মাইনে মুটারস্প্রাখে। জি জি। এখন আমি যদি এই যে নখ মানে হচ্ছে আরো, আরো মানে হচ্ছে আপনি আরো কি কি যে ভাষায় কথা বলেন, তাহলে এখানে এই যে স্প্রাখেন ভাষা, তাহলে ভাষা দিয়ে একটা প্রশ্ন করব, প্রশ্নটা তৈরি করবো আমরা ভ্যালসা দিয়ে। তাহলে আপনি আরো কি কি ভাষায় কথা বলেন, এইটা ডয়েসটা আমার কি হবে বলেন তো? এই প্রশ্নটা কিভাবে করতে পারি? ভ্যালসা স্প্রাখেন মানে কোন ভাষাগুলো, স্প্রেশন জি নখ, আপনি আরো বলেন। এখানে নখ তো দেওয়াই আছে, তাহলে আমরা ভ্যালসা স্প্রাখেন, এসটা বরাতের হবে, যেহেতু স্প্রাকে এটা নাউন। ভ্যালসা SPACHEN স্প্রাকেন। এখন ভার্বটা কি? বলার ভার্বটা কি? স্প্রেশন না? এক্সপ্রেশন। জি। SPACHEN স্প্রেশন। জি মানে হচ্ছে আপনি, নখ তো আছে, তাহলে কোন ভাষাগুলো আপনি আরো বলেন, তার মানে আপনি আরো কোন কোন এক্সপ্রেশন জি। ভাষায় কথা বলেন, তাহলে আপনি আরো কোন কোন ভাষায় কথা বলেন। ভেলসা স্প্রাখেন স্প্রেশন জি নখ, এই ভেলসা স্প্রাখেন দুইটা মিলে এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে কোন কোন ভাষাগুলো, তারপর আমি ভার্বটা বসাইলাম স্প্রেশন জি নখ, আপনি আরো বলেন। নখ মানে কি? আরো না? তাহলে আপনি আরো কোন কোন ভাষায় কথা বলেন, তাহলে আমার আনসারটা কি হবে স্যার আমি বলি স্যার, বলেন? Ich spreche sehr gut Bengalisch, Englisch und etwas Deutsch.
খুব ভালো হয়েছে। Ich spreche sehr gut Bengalisch, English und etwas Deutsch, মানে অল্প জার্মান ভাষায় কথা বলেন। ওকে, বাট জার্মান এখানে ভাষায় যদি কথাই বলি। অলরেডি আপনি যদি আপনার মাতৃভাষাটা একবার বলে ফেলেন যে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, তাহলে আমি আরো কি কি ভাষায় কথা বলি, ইংরেজি আর জার্মান, তখন আবার বাংলাটা আবার আসবে না। ঠিক আছে, তাহলে ich spreche, কারণ একটা জিনিস দুইবার তো আপনি বলবেন না, যেহেতু আরো আছে মানে হচ্ছে আগেরটা তো আছেই, তারপর বাকিগুলা। তাহলে ich spreche, ধরেন sehr gut ইংলিশ হইতে পারে, sehr gut ইংলিশ SCH, তাই না? ল্যাঙ্গুয়েজ গুলো লাস্টে SCH থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। und etwas মানে কি অল্প, বা ein bisschen অল্প ডয়েচ। এখন আপনারা তো ein bisschen হবে না বা etwas হবে না, আপনারা A2 তে আছেন, এখন তো এখানেও গুড হবে, গুড ডয়েচ হবে, তাই না? আপনারা খুব ভালো জার্মান ভাষায় বলতে পারবেন না? না, এডভাস মানে তো কিছু বোঝায়, এরকম ধরনের মিন অ্যাডভান্স করে। কিছু, হ্যাঁ কিছু বোঝায়, কিছু ডয়েজ। আবার সেম ভাবে আপনি ein bisschen ইউজ করতে পারেন। সি হ্যাঁ, ein bisschen মানে অল্প, আর ওইটা কিছু, দুটোটা যে কোনো একটা ইউজ করলেই হবে। ঠিক আছে, তাহলে এই গেল এক্সপ্রেশন। এখন বলেন তো হবিস দিয়ে আপনার প্রশ্নটা কি হইতে পারে? অভিশানে তো শখ, এটা ভার্সেস ডাইন হবে এরকম বলা যায় না? তাহলে ভাস দুই ভাবে প্রশ্ন করে, যে জন্য দুটোটাই দিচ্ছে, আমরা হাভেন দিয়ে প্রশ্ন করতে পারবো অথবা বাস দিয়েও প্রশ্ন করতে পারবো। হাভেন দিয়ে কি হবে, আপনার কি কোনো শখ আছে? তাহলে হাভেন মানে কি থাকা না? জি তাহলে জি। থাকা হলে এটা দিয়ে প্রশ্নটা আমার কি হবে বলেন তো? ভার্সেস ডাইন হবে দিলে তো হয়। হাভেন জি হবিস, আপনার কি শখ আছে? অথবা ভাস জিন্ড ইয়ারে হবিস, আপনার শখগুলা কি? তাহলে আমি যদি তাকে জিজ্ঞেস করি আপনার কি কোনো শখ আছে, তাহলে হাভেন জি, এটা ইয়ানাইন ফ্রাগে একটা, হাভেন জি হবিস, তাই না? ভার্সেস ডাইন হবে দিলে হবে না ভাই? দুটোটাই হবে। আমরা একটা ইয়ানাইন ফ্রাগে করতেছি, এটা ইয়ানাইন ফ্রাগে, আর এটা হচ্ছে ভি ফ্রাগেন, তাই না? বি ফ্রাগে। তাহলে হাভেন দিয়ে যদি করি, হাভেন জি হবিস, আপনার কি শখ আছে? তখন সে বললো যে ইয়া ইস হবে হবি সোয়াই হবিস, মনে করেন আমার দুইটা হবি আছে, ইস মাখে গিয়া ইস স্পিলে জ্ঞান ফুটবল উন্ড কি বলেন সুইমে জ্ঞান, আমি সাঁতার কাটতে বোঝো, এরকম কিছু একটা দিল। আর যদি ভাস দিয়ে করেন, তাহলে ভাস জিন্ট এভাবে বলতে পারে, ভাস জিন্ট হবিস যেহেতু প্লুরাল, তাহলে ইয়ারে মানে আপনার প্লুরাল হলেও তো আমাদের লাস্টে ই হয়, ইয়ারে হবিস, আপনার শখগুলো কি কি, আপনার হবিগুলা কি কি। ঠিক আছে, কোনো একভাবে করলেই হবে। তাহলে এটা আনসার কি হতে পারে? Ich spiele gern Fußball. স্পিলে জ্ঞান ফুটবল, স্পিলে জ্ঞান ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। ঠিক আছে, অথবা আপনার যদি একাধিক হবি থাকে, তাহলে এভাবে বলতে পারেন মাইনে হবিস জিন্ট ফুটবল স্পিলেন উন্ড মিউজিক হুরেন। কারো মাইক্রোফোনে আওয়াজ করতেছে, আপনি কাইন্ডলি আপনার মাইকটা অফ করে দিতে পারেন। তাহলে স্পিলে জ্ঞান ফুটবল, শুধু আপনার যদি একটা হবি থাকে তাহলে আপনি জাস্ট একটা বলেন, আপনার যদি একাধিক হবি থাকে তাহলে কি করতে হবে, আপনি যে ভার্বটা আনবেন ওই ভার্বটা কিন্তু প্লুরাল ভার্বের জন্য যে কনজুগেশন বা ভার্বের ফর্মটা, ওই ফর্মটা ইউজ করতে হবে। তাহলে আমি যদি বলি ধরেন মাইনে হবি, মাইনে হবিস এস দেওয়াতে এটা প্লুরাল হয়ে গেছে, তখন এখানে জিন্ড বসাইতে হবে না, জাইন ভার্ব থেকে জিন্ড, তাই না? মাইনে হবিস জিন্ড, ধরেন ফুটবল স্পিলেন উন্ড ধরেন মিউজিক হুরেন। তাহলে আমার দুইটা হবি যেহেতু, এ কারণে আমার ভার্বটা হয়ে গেছে কি প্লুরাল, তাহলে আমি জাইন ভার্ব থেকে জিন্ড আনছি, তাই তো? সেখানে মাইন, এটা তো ফিমেলের জন্য নাকি মেলের জন্য? মেলের জন্য কি মাইন হবে না? এটা হবিসটা আপনার প্লুরাল না, প্লুরাল ফর্মের জন্য তো ফেমিনিন জেন্ডারের মতো লাস্টে ই একটা নেই, তাই না? ভেবে দেখেন তো, আমাদের ফেমিনিন জেন্ডারও লাস্টে ই আসে, আর যেহেতু প্লুরাল হইলেও কিন্তু তার মাইনটা মাইনে হয়ে যায়, নমিনেটিভ কেজেও আকুজাটিভ কেজেও। আর ডাটিভ কেজে কি হয়? ডাটিভ কেজ হয় মাইনেন মাইনে না। প্লাস ভার্বের পরে লাস্টে একটা এন, এই যে নাউনটা আছে নাউনটার শেষে একটা লাস্টে এন আসে, তাই না? জি এটা, তাহলে এই কেনেন লেনেনের যে ফ্রাগেন গুলা প্রশ্নগুলো, ওগুলো আপনারা করতে পারবেন আজকের পরে বাসায় পড়লে? জি ভাই পারবো।
আপনি যদি কারোর সাথে দেখা করেন তাহলে তাকে জিজ্ঞেস করবেন না সে কোথা থেকে আসছে, তার নাম কি, তার পেশা কি। তো এই ধরনের কনভারসেশন গুলো আপনার এই প্রশ্নগুলো এইভাবে করবেন। আর এর উত্তরগুলো তো আপনারা A1-এ ভালো করে শিখছেন। A1-এ একদম প্রথমে যেটা শিখছেন সেটা ছিল হয়তো বা জিস ফার্স্টেলেন বা আপনি নিজেকে পরিচয় করে দাও ইসকম হাউস বাংলাদেশ বা এরকম কথাগুলা। আর আপনাদের এই ধরেন স্পেশন টেস্টে A1-এর টাইল আইনস্টাইন ছিল জিস ফার্স্টেলেন। আপনাকে প্রশ্ন করবে ইয়েতে পরীক্ষা এক্সামিনার স্যার যে আপনাকে পরিচয় করিয়ে দিন। জি স্যার এটা তো A1-এ অনেক সুন্দর করে শিখাইছেন স্যার জি, আমাদেরকে, এটাই। যাক ভালো, ধন্যবাদ। আপনারা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা যেহেতু বলতে পারা শিখছি, এখন আজকে আমরা A1-এর A2-তে শিখলাম যে ওই প্রশ্নগুলা কিভাবে বি ফ্রাগেন্ট গুলো আমরা A1-এও পড়ছি, বাট ও তো হয়তো ওইভাবে পড়া হয় নাই যেহেতু ওই রকম ছিল না। বাট আমরা ভি ফ্রাগেন্ট শুধু চ্যাপ্টার ছিল একটা, বি ফ্রাগেন্টে আমরা সবগুলা এই যে ভি ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এগুলো দেখছি। সো ওইগুলো আমিও চেষ্টা করবো এবারও আপনাদের এখানে যতটুকু পারি রিভাইজ করার। বাট ওইটা মেইন টার্গেট না, ওইটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আপনারা নেক্সট সামনে একটু আগাই। তো এখানে একটা স্মল টক থাকবে। স্মল টকটা অডিওটা আমি প্লে করবো, আপনারা মাইকগুলো অফ করে দেন। এখানে ট্রান্সলেশনটাও আছে বা ট্রান্সক্রিপ্টটা, আপনারা দেখেন অর্থটা বুঝেন কিনা। এর কারণ হচ্ছে এরপরে আমরা একটা শূন্যস্থান পূরণ করব, আমরা দেখবো যে এই অডিও থেকে আমরা কিভাবে ইনফরমেশন গুলো এখানে কালেক্ট করতে পারি। সো আমি অডিওটা প্লে করি, আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে। Kapitel 1, Aufgabe 2. Smalltalk auf einer Party. Hallo, ich bin Ira Pangalos. Wie ist Ihr Name? Ich heiße Pierre Dumont. Kommen Sie aus Griechenland? Ja, ich komme aus Athen. Und Sie kommen vermutlich aus Frankreich. Ja, aus Lille. Ah, Lille, also aus dem Norden von Frankreich. Was machen Sie hier in Berlin? Ich studiere. Ich mache meinen Master in International Business an der Freien Universität Berlin. Und Sie? Ich arbeite hier als Ingenieurin Wo arbeiten Sie? bei Siemens. Siemens ist eine große Firma. Ich möchte später auch für einen großen internationalen Konzern arbeiten. Da müssen Sie viele Sprachen sprechen. Ist Ihr Studium auf Deutsch? Nein, auf Englisch. Aber ich lerne jetzt Deutsch. Im Moment brauche ich Deutsch vor allem für den Alltag, zum Beispiel zum Einkaufen. Und für mein Hobby. Ich spiele Handball. Und ich möchte mit den anderen Spielern und mit dem Trainer gern Deutsch sprechen. Handball ist eine tolle Sportart. Ich treibe zurzeit leider keinen Sport. Ich arbeite sehr viel. Am Wochenende laufe ich manchmal durch den Park. Das macht Spaß, aber ich mache es nicht so oft. Wie oft spielen Sie Handball? Wir spielen 3-mal in der Woche. Montags, mittwochs und samstags. ওকে, তো আপনারা বুঝতে পারছেন এটাতে কি বলছে? জি ভাইয়া বুঝছি। তাহলে আমি একটু অর্থটা বলি, যারা বুঝতে পারেন নাই জাস্ট আমি একটু কুইকলি বলে ফেলি। এখানে দুইজন কথা বলতেছে। তো ইরা বলতেছে, হ্যালো, ইস বিন ইরা পাঙ্গালোস, আমি হচ্ছে ইরা পাঙ্গালোস। ভি ইস্ট ইয়া নামে, আপনার নাম কি? ভি ইস্ট ইয়া নামে অথবা ভি হাইসেনজিও বলা যায়। এরকম প্রশ্নটা যে কোনো একভাবে তার নাম জিজ্ঞেস করা যায়। তাহলে ভি ইস্ট ইয়া নামে, আপনার নাম কি? তখন পিয়ারে বলতেছে, ইস হাইসে পেয়ারে ডুমন্ট। এটা হয়তো বা ইটালিয়ান বা গ্রিস বা এরকম কিছু একটা নাম হবে, ডুমন্ট। তাহলে কমেনজি আউস গ্রিসেনল্যান্ড, গ্রিসেনল্যান্ড মানে হচ্ছে গ্রিস, তো ডয়েচে এটাকে গ্রিসেনল্যান্ড বলে। তো সে পিয়ারে বলতেছে ইরাকে যে কমেনজি আউস গ্রিসেনল্যান্ড, তুমি কি গ্রিস থেকে এসেছো? তখন ইরা বলতেছে যে ইয়া ইস কমে আউস আথেন, আথেন, আমি গ্রিসের আথেন থেকে আসছি। আথেন মানে আপনার অ্যাথেন্স বাংলাতে, তো অ্যাথেন্স থেকে সে এসেছে। উন্ড জি কমেন ফ্যামুটলিশ আউস ফ্রাঙ্করাইশ, ফ্রাঙ্করাইশ মানে হচ্ছে ফ্রান্স, ফ্যামুটলিশ মানে হচ্ছে খুব সম্ভবত, আমরা বলি সম্ভবত, সম্ভাবনা বা প্রবাবলি, সম্ভবত। তো সে বলতেছে এটা আচ্ছা, তাহলে তার এই নামটা হচ্ছে ফ্রেঞ্চ একটা নাম, যেহেতু ফ্রাঙ্করাইশ বলছে। তাহলে উন্ড জি কমেন ফ্যামুটলিশ আউস ফ্রাঙ্করাইশ, তাহলে আপনি হয়তো সম্ভবত ফ্রান্স থেকে এসেছেন। তখন পেয়ারে বলতেছে যে ইয়া হা আউস লি, ফ্রান্সের লি থেকে এসেছে।
তো এরা বলতেছে লি আলজো আউস ডেম নর্ডেন ফন ফ্রাঙ্করাইশ। এই লি শহরটা হচ্ছে নর্ড মানে হচ্ছে কি উত্তর, তাহলে নর্ডেন ফন ফ্রাঙ্করাইশ মানে হচ্ছে ফ্রান্সের উত্তর দিক থেকে, মানে একটা দেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকে না, তো উত্তর ফ্রান্সের এই শহরটা হচ্ছে লিলি। তাহলে লি থেকে এসেছে, সে যেহেতু জানে এজন্য সে এক্সপ্রেশনটা এভাবে দিছে যে লিলি। তো নর্ডে এটা তো ফ্রান্সের নর্থ বা উত্তর দিকে অবস্থিত। তা ওয়াস মাকেনজি হিয়া ইন বার্লিন, ওয়াস মাকেনজি আপনি কি করতেছেন, হিয়া মানে হচ্ছে এখানে, ইন বার্লিন আপনি বার্লিনে এখানে কি করতেছেন। তো সে বলতেছে যে ইস স্টুডিয়ারে আমি পড়াশোনা করি, ইস মাখে মাইন এন্ড মাস্টার মানে সে তার মাস্টার্স পড়াশোনা এখানে করতেছে, ইন ইন্টারন্যাশনাল বিজনেস, সে ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টে বার্লিনে পড়াশোনা করতেছে, আন্দিয়া ফ্রায়েন ইউনিভার্সিটেট বার্লিন। তাহলে সে এটা এখানে বার্লিন একটা বা অনেক নাম করে একটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে ফ্রি ইউনিভার্সিটি অফ বার্লিন, এটাই হচ্ছে ফাইন ইউনিভার্সিটেট বার্লিন রয়েছে। এই ইউনিভার্সিটিটা অনেক হাই র্যাঙ্কিং এ আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির। তখন সে বলতেছে উনজি এবং আপনি, মানে আপনি কি করতেছেন। তখন ইরা বলতেছে যে ইস আরবাইটে হিয়া আলস ইঞ্জিনিয়ারিং। এই যে ইঞ্জিনিয়ারিং ইএনটা কেন আসছে বলেন তো? ফিমেলের জন্য। ফিমেল জেন্ডার, তাই না? তা ইঞ্জিনিয়ার হচ্ছে মাস্কুলিন, আর সে যেহেতু ইরা যেহেতু মেয়ে, তাহলে তাকে ফেমিনিন করার জন্য ইএন লাস্টে অ্যাড হয়েছে, তাই ইঞ্জিনিয়ারিং। তাহলে ইস আরবাইটে হিয়া আলস ইঞ্জিনিয়ারিং, আমি এখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। তো সে জিজ্ঞেস করতেছে ভো আরবাইটেন জি, আপনি কোথায় কাজ করেন। ইরা বলতেছে বাই জিমেন্সে আমিও কাজ করি। তো বলতেছে জিমেন্স ইস্ট আইনে গ্রোসে ফির্মা, সিমেন্স হচ্ছে অনেক বড় একটা কোম্পানি, ইসমক্সটে ইস্পেটা আমি চাই। ইসমক্সটে কোন বার থেকে আসছে? মক্সটেন থেকে। মক্সটেনটা হচ্ছে একটা মডেল ভেব না? ইসমক্সটে ইস্পেটা মানে পরে আউক অলসো ফর আইনেন গ্রোসেন ইন্টারন্যাশনালেন কনসার্ন। এটা মানে হচ্ছে গ্রোসেন মানে হচ্ছে বড়, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, কনসার্ন মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা বড় কোম্পানিগুলাকে কনসার্ন বলে, কর্পোরেশন বা যে কোম্পানিগুলার অনেকগুলা ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চ বলতে অনেকগুলা ডিভিশন থাকে, যেমন সিমেন্সের এনার্জি আছে যারা ইলেকট্রিক প্রোডাক্ট গুলা তৈরি করে, সিমেন্স হেলদিনার্স আছে যারা মেডিকেল প্রোডাক্ট গুলা তৈরি করে, সিমেন্স লজিস্টিক্স আছে যারা আপনার গাড়ি টাড়িটা পার্টস আছে ওইগুলা বানায়। তো সিমেন্স অনেকগুলা আলাদা আলাদা নিজের মেইন কোম্পানির আন্ডারে অনেকগুলা কোম্পানি আছে, এইগুলাকে বলে কনসার্ন বা কর্পোরেশন। তাহলে সিমেন্সে Kapitel 1, Aufgabe 2. Small সে বলতেছে যে আমিও ভবিষ্যতে ইস্পেটা মানে পরে একটা বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করতে, মক্সটেন মানে চাওয়া, তাহলে চাই আমিও বড় একটা কোম্পানিতে কাজ করতে চাই। দা মুসেন জি ফিল স্প্রাখেন স্প্রেশন বলতেছে, ইরা বলতেছে তাহলে তো এই দা মানে সেখানে, মানে বড় কোম্পানিতে তো তাহলে অনেকগুলা ভাষায়, ফিলে মানে কি অনেক না, ফিলে স্প্রাখেন স্প্রেশন, তাহলে তো ওইখানে অনেক ধরনের ভাষা বা অনেকগুলা ভাষায় কথা বলতে হবে। ইস্ট ইয়া স্টুডিয়াম অফ ডয়েচ, সে জিজ্ঞেস করতে যে তুমি যে পড়াশোনা করতেছো এটা কি ডয়েচে। তখন পিয়েরা বলতেছে যে না অফ ইংলিশ, আমি যা পড়তেছি সেটা হচ্ছে ইংলিশে, আবা কিন্তু ইসলেয়ানে ইয়েটস ডয়েচ, আমি এখন শিখতেছি কি, ইয়েটস মানে এখন, ডয়েচ আমি এখন ডয়েচ শিখতেছি। ই মুমেন্ট মানে এই মুহূর্তে, ব্রাউকে ইস ডয়েচ আমার ব্রাউকে হতে ব্রাউকেন মানে প্রয়োজন, আমার প্রয়োজন ডয়েচ শিখার জন্য। ফুয়া দেন আলটাক মানে প্রতিদিনের কাজকর্মের জন্য আমার ডয়েসটা এখন প্রয়োজন। সুম্বাই স্পিল উদাহরণস্বরূপ সুম আইন কাউফেন, আমি যদি শপিং করতে চাই তখন আমার ডয়েসটা দরকার। উন্ড এবং ফুয়া মাইন হবি, আমার শখগুলার জন্য আমার ডয়েসটা দরকার। কেন দরকার? ইস স্পিলে হ্যান্ডবল, আমি হ্যান্ডবল খেলি। উন্ড এবং ইসমক্সটে মিট দেন আন্দারেন স্পিলারন মানে হচ্ছে অন্য যে খেলোয়াড়রা তাদের সাথে, und mit dem Trainer, যে তার ট্রেনার জ্ঞান, এই যে জ্ঞান ডয়েচ স্প্রাকেন, আমি কি চাই, আমি আমার শখ হচ্ছে আমি হ্যান্ডবল খেলি, আমি চাই যে আমার যে আন্দারান স্পিলারন যারা অন্য খেলোয়াড়রা তাদের সাথে, এবং আমার যে ট্রেনার আমার কোচ বা ট্রেনার তার সাথে ডয়েচে কথা বলতে চাই, যে ডয়েচ স্পে, এই কারণে আমার ডয়েচটা
দরকার। সরি। দেন বলতেছে, ইরা বলতেছে যে হ্যান্ডবল ইজ আইনে টলে স্পোর্ট, হ্যান্ডবলটা হচ্ছে অনেক ভালো একটা খেলা। ইজ ট্রাইবে সুয়াসাইড, মানে এই মুহূর্তে লাইডা কাইনেন স্পট, আমি এখন কোনো ধরনের খেলাধুলা করি না। ট্রাইবেন মানে হচ্ছে টু ড্রাইভ বা করা, এরকম কিছু, যে নিজেকে অন্তর্ভুক্ত করা কোনো কিছু করাতে। তাহলে আমি সেই স্পট বা খেলাধুলা বা ওইরকম ফিজিক্যাল এক্সারসাইজ কোনো কিছুতে সে এখন করে না। এই যে লাইডা মানে দুর্ভাগ্যবশত ভাবে, সুয়াসাইড মানে এই সময়ে বা এই মুহূর্তে বা কারেন্টলি আমরা যে বলি, এখন আমি এরকম কোনো ধরনের খেলাধুলা করি না। ইস আরবাইটে জেয়া ফিল, আমি অনেক বেশি কাজ করি। আম ওয়াকিং ইন ডে সপ্তাহান্তে লাউফে ইস মানসমাল, আমি মাঝে মধ্যে দৌড়াই বা হাঁটতে যাই। ডুস ডেন পার্ক, ডুস মানে থ্রো বা পার্কের মধ্য দিয়ে আমি দৌড়াই বা হাঁটতে যাই। দাস মার্কড স্পাস, স্পাস মানে আমি এনজয় করা বা হাসি ঠাট্টা করা এরকম। তাহলে আমি যে ওইটা দৌড়াই ওইটাই আমাকে অনেক আনন্দ দেয়। আবার ইসমাকে এস নিক্সট জো অফট, অফ মানে হচ্ছে অফেন বা প্রায়। তাহলে নেক্সট যেহেতু বলছে নট অফটেন, মানে আমি প্রায় এমনটা করি না, মানে সে মাঝে মধ্যে করে আর কি। বি অফট স্পিলেন জি হ্যান্ডবল, আপনি কত দ্রুত ফ্রিকোয়েন্টলি হ্যান্ডবলটা খেলেন বা আপনি কত কত সপ্তাহে কত দিনে খেলাধুলা করেন এরকমটা জানতে চাইছে। তখন বলতেছে ভিয়া স্পিলেন ড্রাইমাল ইন দেয়া ওকে, আমরা 3 দিন, এক সপ্তাহে 3 দিন আমরা খেলি, মনটাকে মিডভোকে আর জামসটাকে। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা এখন শূন্যস্থানটা করব। আবার আমি অডিওটা প্লে করব, এখন আপনারা বলবেন। ফার্স্ট এখানে দেখেন ইরার পার্টটা আছে, আবার এখানে পিয়ারার পার্টটা আছে। আমরা ফার্স্টে অডিওটা থেকে ফোকাস করব। পিয়ারার পার্টটাতে যে 3টা, এই যে 1 2 3টা গ্যাপ আছে, ওই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবো। দেন অডিওটা আবার শুনবো, তারপর আবার বাকি গ্যাপগুলা ফিল আপ করার চেষ্টা করবো। আপনারা একটু ভালো করে খেয়াল করেন। Kapitel 1, আমি আগে Aufgabe মাইকগুলো একটু অফ 2. করে দেই। Small আমি আমি ফিল আপ করি, আপনারা দেখেন যে আমার সাথে ট্র্যাক করতে পারেন কিনা, কখন কথা বলতেছে ওইটার সাথে সাথে আমি এখানে আনসারটা লেখার চেষ্টা করব। আপনারা দেখেন পারেন কিনা, বুঝতে ধরতে পারেন কিনা। Smalltalk auf einer Party. Hallo, ich bin Ira Pangalos. Wie ist Ihr Name? Ich heiße Pierre, Pierre Dumont. Kommen Sie aus Griechenland? Ja, ich komme aus Athen. Und Sie kommen vermutlich aus Frankreich. Ja, aus Lille. Ah, Lille, also aus dem Norden von Frankreich. Was machen Sie hier in Berlin? Ich studiere. Ich mache meinen Master in International Business an der Freien Universität Berlin. Und Sie? Ich arbeite hier als Ingenieurin. Wo arbeiten Sie? Bei Siemens. Siemens ist eine große Firma. Ich möchte später auch für einen großen internationalen Konzern arbeiten. Da müssen Sie viele Sprachen sprechen. Ist Ihr Studium auf Deutsch? Nein, auf Englisch. Aber ich lerne jetzt Deutsch. Im Moment brauche ich Deutsch vor allem für den Alltag, zum Beispiel zum Einkaufen. Und für mein Hobby. Ich spiele Handball. Und ich möchte mit den anderen Spielern und mit dem Trainer gern Deutsch sprechen. Handball ist eine tolle Sportart. Ich treibe zurzeit leider keinen Sport. Ich arbeite sehr viel. Am Wochenende laufe ich manchmal durch den Park. Das macht Spaß, aber ich mache es nicht so oft. Wie oft spielen Sie Handball? Wir spielen 3-mal in der Woche. Montags, Mittwochs und Samstags. তাহলে আমরা চেষ্টা করছি যে ইরার অংশটা কালেক্ট করতে। তো ইরা এখানে আরবাইটে সে ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করে, সে কাইনেন স্পোর্ট, কোনো খেলাধুলা করে না। কারণ হচ্ছে কি যে ফিল আরবাইট করে, সে অনেক বেশি কাজ করে। আর সে বকেনিনডেতে দৌড়ায় এবং পার্কের মধ্যে দিয়ে। তো ইরাটা করছি, আপনারা বাসায় যারা পড়াশোনা করবেন আপনারা বাকিটা করে নেবেন। বুঝতে পারছেন তো কিভাবে নিছি ওটা থেকে? জি ভাই। তাহলে ওই সেমটা আবার পিটারের গুলো, পিয়ারার গুলো জাস্ট এইভাবে কালেক্ট করে নেবেন অডিও থেকে। ট্রান্সক্রিপ্টটা আছে আপনার বইয়ের মধ্যে, এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মোটামুটি ক্যানেল লেনেন। আপনাদের A1 এ যত সিম্পলি আপনাদের পরিচয়টা দিছিলেন, এখন তো এত সিম্পলি দিবেন। আপনারা A2 তে পড়ছেন, এখন আরেকটু বেশি কথা বলতে হবে। যেমন আপনি কি করেন বললেন, আপনি হচ্ছেন স্টুডেন্ট, পড়াশোনা করেন। তো সে জিজ্ঞেস করলো আপনি কোথায় পড়াশোনা করেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেন, বা আপনার পড়াশোনা কি ইংরেজিতে নাকি জার্মান
জার্মান ভাষায়। তো এই যে এক্সট্রা কথাগুলো আসতেছে এইটাই হচ্ছে আমরা A2-তে একটু বেশি করে বলা শিখবো। A1-এ যেমন আমরা সিম্পলি জাস্ট কি করি এক এক লাইনে করে বলে গেছি, এখন এক এক লাইনে না বলে একটু বেশি করে বলবো। এখানে কনভারসেশনটা আপনারা অলরেডি দেখছেন যে তাদের কনভারসেশনটা কি ছিল, ফার্স্টেলেনটা বা কেনেন লেয়ানেনটা, ওই ফার্স্টেলেনটা আর একটু বড় করে বলবেন। এটা আপনারা পারবেন আশা করি, বাসায় একটু পড়াশোনা করবেন। তাহলে আরেকটু কি পড়াবো নাকি আপনাদের সাথে কথা বলবো? Kapitel 1, ভাইয়া যে আপনার ক্লাসের যে বইটা হুম, আপনি যেটা দেখালেন, জি এমনি এদের গোলোসার বই মানে কুশ বুক উবুংস বুক এগুলো পড়াবেন না? হ্যাঁ, এটার মধ্যেই আপনার উবুং গুলাও আছে, প্রতিটা চ্যাপ্টারের শেষে উবুং থাকবে আর প্রতিটা চ্যাপ্টারের শেষে টেস্ট থাকে, তো ওইগুলাও দেন হোমওয়ার্ক দেওয়া থাকবে, বোঝানো হবে, পড়ানো হবে। এমনি আমরা যদি এই গোলোসার কুশ বুক উবুংস বুক কিনি এই সেটটা, তাহলে কি পড়া যাবে? আমরা স্পেকট্রামের বইগুলো পড়াই, তো আমাদের স্পেকট্রামের বইগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। আর যারা গুতেতে অনেকে নেটসব্যাক পড়ায়, বাট এটা স্পেকট্রাম রয়েছে, এটাও বিভিন্ন ইনস্টিটিউটে পড়াই, জার্মানিতেও পড়াই, অন্য কান্ট্রির গুতে ইনস্টিটিউটে অনেকগুলো কান্ট্রি আছে যাদের ইনস্টিটিউটে স্পেকট্রামের বইগুলো পড়াই। সো বইটা খুব ভালো একটা বই, আপনারা বইটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বইয়ে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে সিলেবাসটা। আপনার যদি যেই পরীক্ষা দিবেন ওই লেভেলের সিলেবাস যদি ওই বুকে ইনক্লুডেড থাকে, তাহলে আপনি যে কোনো একটা বই প্র্যাকটিস করলে ওই সব কিছু পেয়ে যাবেন। আর আমাদের কোর্সের স্ট্রাকচার, আমাদের কন্টেন্টগুলো সবগুলো এভাবেই স্ট্রাকচার করা হয়েছে যেন আপনারা গুতি ইনস্টিটিউটের পরীক্ষাগুলা ক্র্যাক করতে পারেন। সো এখানে টপিকের বা ইয়ার কোনো সমস্যা হবে না, আপনার যে কোনো এই বইটা প্র্যাকটিস করলেই বাকি সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তারা নেটস আচ্ছা, বেহারকে আপনি পড়াবেন না? না, আমরা স্পেকট্রাম থেকে পড়াই। ওকে, তো আমরা আরেকটু নেভেনজার্স যেহেতু A2-তে আসছেন, একটু সেন্টেন্স বড় কিভাবে করে একটু দেখি আমরা, হয়তো 10 মিনিট সময় লাগবে, একটু পড়াই দিই আপনাদেরকে, দেখে যান। তো নেভেনজার্সে জার্সে মানে এটা প্লুরালটা, এটা সিঙ্গুলারটা হচ্ছে নেভেন জার্স। জার্স শব্দের অর্থ কি? বাক্য, তাই না? আর নেভেন মানে হচ্ছে পাশে, পাশের বাক্য। বা এমন জিনিসটা এমন হচ্ছে, আমরা একটা বড় সেন্টেন্সের মধ্যে দেখবেন যে আমার একটা মেইন যে সেন্টেন্সটা ওইটার পাশে ওইটার অর্থটা আরেকটু বাড়ানোর জন্য বা আমার এই মনোভাবটা একটু প্রকাশ করার জন্য আমি আরেকটা ছোট বা সেন্টেন্স বা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ বলে ইংরেজিতে, আরেকটা উপবাক্য আর কি, উপবাক্য আমরা অ্যাড করি। ওই বাক্যগুলা তৈরি করাটাই হচ্ছে নেভেনজার্সে। তো আমরা আজকে দেখবো যে নেভেনজার্সে দাস যে কনজাংশন বা কনজাংশনটা আছে ওইটা ইউজ করে আমরা কিভাবে একটা নেভেনজার্সে তৈরি করতে পারি বা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, আমরা এইটা দেখব। তো ফার্স্টে আমি বলি যে নেভেনজার্সটা কি। তাহলে নেভেনজার্স বা উপবাক্য হলো এমন একটা বাক্য যা প্রধান বাক্যের বা হাউপজার্স বলে আমরা কি, হাউপ মানে তো প্রধান, জার্স মানে বাক্য, প্রধান বাক্যের উপর নির্ভরশীল এবং একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমি বললাম যে আমি জানি যে সে আসবে। তাহলে এখানে দেখেন আমি জানি, শুধু যদি একটু বলি আমি জানি জিনিসটা, আমার অর্থ কিন্তু ক্লিয়ার। বাট এই জিনিসটা ধরেন ছাড়া আপনি যদি বললেন যে সে আসবে, তাহলে দেখেন কথাটা কিন্তু ক্লিয়ার হয় না, অর্থটা কিছু একটা বাকি রয়ে গেছে, তাই না? আমি যদি কাউকে বলি সে যে আসবে, এরপর আমি বলতেছি না, তাহলে তার মনে একটা প্রশ্ন জাগতে যে সে যে আসবে এটা কি হয়েছে বা কি হবে সে যে আসলে। তো এই যে যেই অংশগুলা বা উপবাক্যগুলা সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না এবং নির্ভর করে কার উপর, হাউপজার্স, এই যে হাউপজার্স বা মেইন যে সেন্টেন্সটা আছে ওইটার উপর নির্ভর করে, এই বাক্যগুলাকে আমরা বলতেছি নেভেনজার্স। ঠিক আছে? তো নেভেনজার্স করতে গেলে আমাদের একটা কনজাংশন বা এরকম একটা, বাংলাতে কি বলে এটাকে, অব্যয়, অব্যয় বলে, তাই না? অব্যয়, অথবা ইংরেজিতে বলে কনজাংশন আর ডয়েচে বলে কনজাংশন। তো এই যে কনজাংশনটা, এইটা আমরা দেখবো যে আমরা দাস একটা কনজাংশন, এই কনজাংশনটা ইউজ করে আমরা কিভাবে এই নেভেনজার্স গুলা তৈরি করব, আজকে আমরা এইটা দেখবো। অনেকে A1-এ যারা আমার মনে আছে আমাদের গত ব্যাচের এক ভাই জিজ্ঞেস করছিল যে আমাদের সেন্টেন্স গুলা বড় হয়ে গেলে আমরা কিভাবে এটা বুঝতেছি না। তার কারণ হচ্ছে A1-এ তো আমাদের নেভেনজার্স ছিল না, আমরা যা সংক্ষিপ্ত সিম্পল সেন্টেন্স গুলা তৈরি করা শিখছি। এখন আমরা A2-তে ওই নেভেনজার্স বা কমপ্লেক্স সেন্টেন্স গুলাও তৈরি করা শিখবো। এবং অনেকগুলা আমাদের, যেমন আরেকটা এক্সাম্পল দেখেন, আমরা আশা করি যে তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে এই যে একটুক যদি ধরেন যে তুমি পরীক্ষায় পাশ করবে অথবা তুমি যে পরীক্ষায় পাশ করবে, এরপর আপনি কিছু বলতেছেন না,
তার মানে এটা সেন্টেন্সটা শেষ হয়েছে না, এটার অর্থটা ক্লিয়ার না। তাহলে যেই সেন্টেন্স, যে বাক্যের অংশটার অর্থ ক্লিয়ার না, ওইটাকে আমরা বলবো নেবেনজেটসে। আর ওইটা কার মাধ্যমে অর্থ ক্লিয়ার হয়? মেইন যে হাউপটজেটসে, ওইটার মাধ্যমে অর্থ ক্লিয়ার। আমরা A1 শুধুমাত্র হাউপটজেটসে গুলা তৈরি করা শিখছি, এখন আমরা নেবেনজেটসে গুলা A2 তে তৈরি করবো, এবং টোটালটা মিলে যে একটা বড় সেন্টেন্স হবে, ওই সেন্টেন্স গুলা তৈরি করা শিখবো। তো আজকে আমাদের কনজাংশন হচ্ছে দাস। দাস মানে হচ্ছে যে, ঠিক আছে? তো এই যে দিয়ে আমরা একটা সেন্টেন্স, দুইটা এক্সাম্পল দেখাইলাম। দেখেন, এই একটা সেন্টেন্স হচ্ছে আমি জানি যে সে আসবে। তাহলে এইটা ডয়েসটা কি হবে? ওইটা করার আগে আমরা এক কাজ করি, সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করি। এখন এই দুইটা ভাগ আমরা A1 করা শিখছি। আমি জানি, এইটা ডয়েসটা কি হবে? জানার ডয়েস হচ্ছে ভিজেন, তাই না? VESSN, ভিজেন। তাহলে আমি জানি, এইটা ডয়েস কি হবে? আমি মানে কি বলেন? ইস। এখন জানি, এটা ইসের সাথে ভিজেন থেকে কি আসবে? ইস ভাইস, তাই না? এই ভিজেনটা চেঞ্জ, ইরেগুলার ভার্ব চেঞ্জ হয়ে ভাইস হয়ে যায়। এটার ভার্বের কনজুগাসিয়নটা আপনারা একটু দেখে নেবেন বাসায়, ইসের সাথে ভাইস হয়। তাহলে ইস ভাইস, আমি জানি, এখানে একটা সেন্টেন্স শেষ। এখন আমি সে আসবে, সে মানে কি? আসার ডয়েস কি? কমেন না? আসার ডয়েস কি? কমেন। তাহলে এর সাথে কমেনের কোন ফর্মটা হয় বলেন তো? Kommt. কমড, টি ফর্মটা হয়, তাই না? তাহলে আমি যদি শুধু সে আসবে বলি, তাহলে কমড। তাহলে এখানে দেখেন, আমরা A1 শুধু আলাদা আলাদা বাক্য তৈরি করা শিখছি। ইস ভাইস শেষ, আমি জানি। কমড, সে আসে বা আসবে বা আসতেছে। তাহলে কমড। এখন এই দুইটাকে আমরা জোড়া লাগাবো, এইটা হচ্ছে আমাদের A2 নেবেনজেটসের রুলস। তাহলে যে মানে হচ্ছে কি? দাস। দাস মানে হচ্ছে যে। এখন আরেকটা আছে, রুলস আছে, সেটা হচ্ছে আপনি যখন নেবেনজেটসে তৈরি করবেন, আমরা A1 পড়াইছিলাম যে কোন একটা নর্মাল সেন্টেন্স তৈরি করতে গেলে 2 নাম্বার পজিশনে কি থাকে যেন? Verb. 2 নাম্বার পজিশনে ভার্ব থাকে, তাই না? কিন্তু এই যে নেবেনজেটসে তৈরি হবে, ওই নেবেনজেটসেতে ভার্বটা 2 নাম্বার পজিশনে না থেকে সবার শেষে ইন্ডেতে যাবে। তাহলে আমি যে সে আসবে, যের জন্য আমি বললাম যে দাস, সের জন্য হচ্ছে আর আসবে এটা হচ্ছে কি? কমড। এখন এখানে অন্য কিছু নাই, এজন্য দেখা যাচ্ছে যে এর পরপরই কমড চলে আসছে। আসলে কিন্তু দেখেন, দাসের এখানে 1 নাম্বার পজিশনে, একটা 2 নাম্বার পজিশনে আছে, কমটা সবার শেষে চলে গেছে। তাহলে আমি যত ভার্বই থাকবে, যে ভার্বগুলা থাকবে আমার নেবেনজেটসে তৈরি করা, ওই ভার্বটা সবার শেষে দিয়ে দিব, ঠিক আছে? আর এখানে দাস দিব, আর মাঝখানে একটা কমা দিব, সেন্টেন্সটা লেখার সময় একটা কমা দিব। তাহলে আমার এটা বোঝা যাবে এটা একটা নেবেনজেটসে। তাহলে আমার নেবেনজেটসে টোটালটা হবে এমন যে ইস ভাইস, আমি জানি, এরপর একটা কমা, তারপর এই যে নেবেনজে কনজাংশন যেটা দাসটা আমি বসাইলাম, দেন শুধু ভার্বটা বাদে বাকি সবগুলা লিখে ফেলবেন এবং ভার্বটা সবার শেষে দিবেন। ইস ভাইস দাস কমড, আমি জানি, দাস মানে যে, কমড, সে আসবে। এখন যদি মাঝখানে আরো কিছু থাকতো, যে মিট, আমি বললাম যে এমনটা, আমি জানি যে সে তার বউ সহ, মানে তার স্ত্রী বা স্ত্রী সহ লিখি, স্ত্রী সহ আসবে। তাহলে এখানে শুধুমাত্র যদি সিম্পল সেন্টেন্স তৈরি করি, তাহলে আমার 2 নম্বর পজিশনে ভার্ব থাকতো, যেমন কমড মিট। এর পসেসিভ ফর্মটা কি বলেন তো? যাইন না? যাইনে। তাহলে মিটটা হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, এটা আমরা A2 তে পড়বো একটা সময়। এটা ডাটিভ হওয়ার কারণে, তাহলে যাইনে ফেমিনিন জেন্ডারে, মিট ফ্রাউ, যাইনার ফ্রাউ, ও ফ্রাউ। তাহলে ফ্রাউ মানে কি? ফেমিনিন জেন্ডার না? তাহলে ফেমিনিন জেন্ডারের সময় কি হয়? ডাটিভ কেজে আর ফর্মটা হয় না, পসেসিভ ফর্মে লাস্টে আরটা উল্টা হয়ে যায়, ফেমিনিনটা মাস্কুলিনের আর ফর্মটাকে নিয়ে আসে। এগুলো আমরা পড়বো, মিটটা কেন, এটা ডাটিভ কেজ এবং এটা কিভাবে হয়েছে। তাহলে এর পসেসিভ ফর্ম কি? যাইন। তাহলে যাইন মানে হচ্ছে মানে সে, যাইন মানে হচ্ছে তার। তাহলে সে তার স্ত্রীকে সাথে নিয়ে আসবে। তাহলে মিট মানে সাথে, মিট যাইনার ফ্রাউ, কমড, সে আসবে, মিট যাইনার ফ্রাউ,
তার স্ত্রীকে নিয়ে। এখন এইটাকে যদি আমি নেবেনজার্সিতে নিতে চাই তাহলে এই যে 2 নাম্বার পজিশনের যে ভার্বটা ওইটা কোথায় চলে যাবে? সবার শেষে চলে যাবে। তাহলে সেন্টেন্সটা হবে এমন, ধরেন আমি ইশ ভাইস লিখলাম, ইশ ভাইস, তারপর কমা দিলাম, তারপর লিখলাম যে দাস। এখন শুধুমাত্র কমটাকে উঠায় রাখলাম, মনে করেন বাকি সবটা যেভাবে আছে এভাবে লিখলাম যে এয়া মিট জাইনার ফ্রাউ কমট। ঠিক আছে, ইশভাইস আমি জানি যে এয়া মিট জাইনা ফ্রাউ, সে তার বউয়ের সাথে কমট আসবে। তাহলে পার্থক্যটা কি হইলো? শুধুমাত্র একটা হাউপজাসের মধ্যে আমরা 2 নাম্বার পজিশনে ভার্বটা বসাইতাম, এখন নেবেনজার্সিতে ওই 2 নাম্বার পজিশনে ভার্বটাকে উঠায় আমি সবার শেষে দিব। এইটা হচ্ছে একটা রুল। আর মাঝখানে একটা কমা দিব, দিয়ে আমি শুধু কনজাংশন বা ধরেন বাংলাতে অব্যয় বলেন বা ইংরেজিতে কনজাংশন বলেন, ওই দাসটাকে আমি প্রথমে রাখবো। ঠিক আছে, তাহলে আমার জাস্ট ভার্বটাকে আমি সবার শেষে দিব। বুঝতে পারছেন আপনারা নেবেনজার্সের রুলসটা? রেসপন্স করেন একটু। জি জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমার পার্থক্য হচ্ছে এইটাই যে আমি শুধুমাত্র ভার্বটাকে এখন 2 নাম্বার পজিশন না রেখে সবার শেষে দিব আর মাঝখানে একটা কমা দিব। আর অর্থ বোঝানোর জন্য যেটার সাথে যে কনজাংশনটা ম্যাচ করবে, মিলবে, ওইটা আমি বসাবো। যেমন দাস মানে যে, এখন আমি যদি বলি বিকজ কারণ, তাহলে ভাইল। এরকম আরো অনেক কনজাংশন আমরা দেখব। ওই কনজাংশনগুলো দিয়ে আমরা নেবেনজার্সে তৈরি করা শিখবো এবং ওইগুলা দিয়ে বড় বড় বাক্য তৈরি করা শিখবো আমরা এটুতে। তাহলে এটুতে একদম ধরেন 50%-এর উপরে গ্রামারই হচ্ছে জাস্ট এই নেবেনজার্সে তৈরি করা। সো আপনারা যদি নেবেনজার্সে তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনারা একদম ফ্লুয়েন্টলি যা ইচ্ছে তাই বলতে পারবেন। কারণ হচ্ছে আমাদের প্রতিটা কথাই নেবেনজার্সের মাধ্যমে হয়। সো এটুতে যদি আপনারা ভালোভাবে ফ্লুয়েন্স হইতে পারেন তাহলে আউটটুকি আপনাদের জন্য এনাফ। যারা হাউস বিল্ডিং করতে চান আপনারা হয়তো জানেন যে যারা জার্মান এম্বাসির হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে A2, কিন্তু আপনি যদি জব ইন্টারভিউতে ফেস করতে যান তখন তো আপনার ফ্লুয়েন্ট জার্মান লাগবে। তো আপনার প্র্যাকটিস যাই করেন, ধরেন A2-তে ভালোভাবে কমপ্লিট করে যদি ভালোভাবে প্র্যাকটিস করেন আপনি O2 ইন্টারভিউ দিতে পারবেন। কারণ হচ্ছে এখানে প্রচুর নেবেনজার্সে আমরা শিখবো, ওই নেবেনজার্স দিয়ে আপনি যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন এবং আপনার মনে ভাব খুব ভালোভাবে প্রকাশ করতে পারবেন। সো A2 ইজ এনাফ। এরপরে যদি আপনি আরো ফ্লুয়েন্ট এবং অ্যাডভান্স হতে চান তাহলে B1 করতে পারেন। আর B1টা ইন্টারমিডিয়েট লেভেল, তো এইটাতে সহ অ্যাপ্লাই করলে আপনার হাউস বিল্ডিং পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো এই কারণে সবাই সাজেস্ট করা হচ্ছে B1 পর্যন্ত করার, বাট এম্বাসি রিকোয়ারমেন্ট হচ্ছে A2 আর মেডিকেল সেকশনে হচ্ছে B1। আবার কিছু কিছু হাউস বিল্ডিং ডিমান্ড করে যে তাদের যেমন নার্সিং এর গুলা তারা ডিমান্ড করে যে B2 পর্যন্ত লাগবে। সো যেটার যে রিকোয়ারমেন্ট। তো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নেবেনজার্সে, আজকে আমরা এটা দেখলাম। আর নেবেনজার্সের মধ্যে আমরা এই কনজাংশন কোনটা, কনজাংশন, সেটা দাস ইউজ করছি আমরা। দাস শব্দের অর্থ হচ্ছে যে। আর ওইভাবে আমরা আরো কনজাংশন গুলা পড়বো। এটুক ছিল আমাদের ডেমো ক্লাস। আমাদের টপিক গুলো আরেকটা এক্সাম্পল ছিল, এটা বলে দেই। আমরা আশা করি যে তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে আমরা আশা করি, আশা করা মানে হচ্ছে হফেন। হফেন মানে টু হুপ, আশা করা। তাহলে আমরা মানে হচ্ছে ভিয়া হফেন, যে যার জন্য আমি দাস আনলাম, একটা না একটা কমা দিলাম। এখন তুমি পরীক্ষায় পাশ করবে, পাশ করার ডচ হচ্ছে বেস্টিয়েন। তাহলে ডুর সাথে কি হয়? বেস্টি হেস্ট, ওই যে এসটি ফর্মটা হয়। এখন দেখেন দাস ডু দি প্রুফুং মানে পরীক্ষাটা বেস্টি হেস্ট, তুমি পরীক্ষাটা পাশ করবে। তাহলে এই যে দেখেন এখানে ডু বেস্টি হেস্ট, এই জায়গাটার মধ্যে ভার্ব হওয়ার কথা ছিল, এখন এই ভার্বটা আমরা সবার শেষে দিয়ে দিছি। আর বাকি সব সেম আছে, শুধুমাত্র মাঝখানে একটা কমা দিয়ে আমি দাসটা বসাইছি। দাস মানে হচ্ছে যে। তাহলে এটাই হচ্ছে আমার নেবেনজার্সের রুলস। এগুলো আস্তে আস্তে আরো যখন এক্সাম্পল দিব এবং আমি শিট দিয়ে দিব আপনাদেরকে, প্রচুর নেবেনজার্সের এক্সাম্পল সহ দিয়ে দিব। ওইগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা নেবেনজার্সে তার কোনো সমস্যা হবে না। আপনাদের প্রতিটা গ্রামার আইটেমের অনেক এক্সাম্পল সহ শিট দেওয়া হবে, কোর্স ম্যাটেরিয়াল গুলো, ওগুলো সবগুলো গুগল ড্রাইভে দেওয়া হবে। আপনারা অ্যাক্সেস নেওয়ার সাথে সাথে বাকি সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাদেরকে একটু কোর্সের সিলেবাসটা দেখাই দিই। আমাদের
কোর্স আউটলাইনটা আমাদের প্রায় দেখেন, এবং হয়তো দেখা যাচ্ছে না, লেসন 1 থেকে আপনারা চাইলে কিন্তু মোবাইলে জুম করতে পারেন। আমরা লেসন 1 থেকে লেসন 50 পর্যন্ত অনেকগুলা গ্রামার পড়বো, এটা আমাদের গ্রামার সাথে। তার পাশাপাশি আমরা বইটা প্র্যাকটিস করব হচ্ছে স্পেকট্রাম ডয়েচ A2 প্লাস। তাহলে আমরা কি কি পড়বো দেখেন, ফার্স্টের দিকে জিস ফার্স্টেন আছে, বেরুফ প্রফেশন, মডেল ভার্ব গুলা, পারফেক্ট টেন্স, জার্স বা সেন্টেন্স কিভাবে তৈরি করে আমরা A1 এর যেগুলা, এই লেসন 8 পর্যন্ত আমরা হচ্ছে A1 এর গ্রামারটা মোটামুটি রিভাইজ দেওয়ার চেষ্টা করব। A1 এ আমরা কি কি পড়ছিলাম, সেন্টেন্স কিভাবে তৈরি হয়, হাউপজার্স, এই যে আইনফাখা হাউপজার্স মানে হচ্ছে সিম্পল যে মেইন সেন্টেন্স গুলো ওইগুলা, তারপর ট্রেন বা ভার্ব ছিল ওগুলা, তারপর মডেল ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, ওইগুলো আমরা দেখছিলাম, ওইগুলো একটু রিভাইজ করব। তারপর আমরা দুইভাবে প্রশ্ন তৈরি করতে পারি, ইয়া নাইন ফ্রাগে করতে পারি, বি ফ্রাগেন তৈরি করতে পারি। ওই প্রশ্নগুলো আবার তৈরি করে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করব। তারপর ফেয়াগাঙ্গেন হাইট মানে অতীতের কথাগুলো বলার জন্য আমরা দুই ধরনের টেন্স ইউজ করতে পারি, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে প্রেটারিটুম। তাহলে আমরা পারফেক্ট A1 এ শিখছি, প্রেটারিটুমটাও এবার শিখবো। দেন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের লাস্টে দেখেন, অ্যাডজেক্টিভের হচ্ছে আপনার সুপারলেটিভ, কম্পারেটিভ ছিল, আমরা তুলনা করা যে শিখাই, একজনের সাথে আরেকজনের তুলনা বা সবার সাথে তুলনা, তো এই তুলনা করাগুলো শিখবো এখন। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলা হয়তো আমরা ইংরেজিতে অনেকেই পড়ছি, ওইগুলা দেখবো। তারপর আস্তে আস্তে সবগুলো আর্টিকেলই দেখবো। প্রিপোজিশন, অনেকগুলো প্রিপোজিশন আছে আপনার অ্যাকুজাটিভে হয়, অনেকগুলো প্রিপোজিশন ডাটিভে ইউজ হয়। ওই প্রিপোজিশন যেমন আজকে আমরা মিট প্রিপোজিশনটা দেখছিলাম, এটা কিন্তু ডাটিভ প্রিপোজিশন, এটার পরে যা হয় তা ডাটিভ কেজে হয়। তো এরকম প্রিপোজিশন গুলা কোন কেজে হয় ওগুলা শিখলে আমরা পরের এটার গ্রামারটা বা কোন কেজের সাথে চেঞ্জ হবে ওইটা আমরা বুঝতে পারবো। তো আমরা এগুলো শিখবো। দেন রিলেটিভ জার্সের এই 4টা কেজে শিখবো, রিলেটিভ প্রোনোমেন গুলা শিখবো, ইনডিফিনিট প্রোনোমেন, অ্যাডভার্স মান এগুলা শিখবো। নেভেনজার্সে আজকে নেভেনজার্সে মিট দাস, আমরা আজকে এই কাজটা করছি লেসন 17, ঠিক আছে। এই যে নেভেনজার্সে মিট দাস, দাস দিয়ে করছি সেম, আরো অনেকগুলা নেভেনজার্সে আমরা শিখবো। এই যে নেভেনজার্সে মিস দেসাল বা ট্রটসেম, তারপর আরো কই আছে, এই যে নেভেনজার্সে মিস ভ্যান, নেভেনজার্সে মিট ভ্যারেন্ট বেফুয়া, এরকম অনেকগুলা নেভেনজার্সে মিট ভাইল। দেন এরকম শিখবো। কনিউন্টিক সোয়েব আছে, প্যাসিভ টেন্স আছে, অনেকগুলো আছে। এই সিলেবাসটা আপনাদেরকে দিয়ে দিব, আমাদের গ্রুপে অলরেডি দিয়েও দিছি একবার, আপনারা একটু দেখবেন যে এই কন্টেন্টগুলো আমরা সবগুলা শিখবো। এই যে লাস্টে আইনে SMS schreiben, তারপর হচ্ছে হালফ ফর্মাল ব্রিফ মানে গুতে ইনস্টিটিউটের A2 পরীক্ষার যে প্যাটার্ন গুলা, ওই প্যাটার্নে যে কন্টেন্ট আছে সবগুলা কন্টেন্ট, সবগুলা গ্রামার এই টিমে আমরা শিখবো এখান থেকে। তার পাশাপাশি আমরা এই যে স্পেকট্রাম রয়েছে A2 প্লাস বইটা প্র্যাকটিস করব। দেন 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস থাকবে, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবো, আর হচ্ছে লাস্টে একদম এক্সাম প্যাটার্নে 3টা পরীক্ষা নিব আপনাদের। সো ওইটা ডিরেক্ট আপনারা পরীক্ষা দিয়েন এবং বুঝতে পারবেন, ওইটা আমরা পরে ইভালুয়েট করে আপনাদেরকে রেজাল্ট দিব। তো এই হচ্ছে আমাদের টোটাল A2 কোর্সের আউটলাইন। আমাদের সাথে আপনাদের পথ চলাটা কেমন হবে। তো আমরা যারা A1 কোর্সে ভর্তি হচ্ছেন বা A2 তে ভর্তি হবেন, অনেকে অলরেডি ভর্তি হইতেছেন, আমাদের ক্লাস শুরু হবে 21 তারিখ থেকে, আপনারা দেখছেন। তো আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের রিলেশনশিপটা কিরকম, সেটা হচ্ছে আমরা তো কোর্সগুলো জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো করাই, প্লাস আমি যেহেতু অনেক বছর ধরে জার্মানিতে আছি এবং ওইখানে স্টুডেন্ট বিষয়ে আইসা, দেন এখন ফুল টাইম জবে ওয়ার্ক ভিসাতেও কাজ করতেছি, সাথে আমার পাশাপাশি অনেক ধরনের ভিসা প্রসেসিংও করছি এখন পর্যন্ত, এবং অনেককে অনেকভাবে হেল্প করছি। সো আমার যত এক্সপিরিয়েন্স আছে, আমার যত গাইডলাইন আছে, যত তথ্য জানার আছে জার্মানি সম্পর্কে, কোনটা কিভাবে প্রসেস করবেন, ওই যে ভাই এখন বলেন অপরচুনিটি কার্ড, তো ওই সব ধরনের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার প্রতি ক্লাসে, এই ক্লাস শেষে, রেগুলার ক্লাস শেষে আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার যতটুকু পারি চেষ্টা করব। সো এটা হচ্ছে টোটালি ফ্রি, এই কাউন্সিলিংটা বা ইনফরমেশনটা, এটা আপনারা যদি একটু দক্ষ হয়ে থাকেন কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে ডকুমেন্টেশন করতে হবে, তাহলে আমার যত গাইডলাইন আছে ওইগুলো দিয়ে আপনারা ইনশাল্লাহ আপনাদের বাকি প্রসেসটা নিজে কোনো কারো হেল্প ছাড়া বা কোনো এজেন্সির হেল্প ছাড়া করে ফেলতে পারবেন। আর যারা একেবারে কিছু করতে পারেন না, যারা টোটালি অন্যের উপর ধরেন অন্যকে দিয়ে করাইতে চান, তো ওই ধরনের সার্ভিসগুলো আমাদের স্কুলের মাধ্যমে পাবেন, ওইটা হচ্ছে পেইড গেল এটা। এখন হচ্ছে সো এইটাই আর কি, আপনাদের আমার সাথে যারা স্টুডেন্ট হবে শুধু তাদেরকে আমি এই সার্ভিসটা দিই, কারণ হচ্ছে এত হিউজ লেভেলে সবার সাথে আমি কথা বলি না বা ওইরকম সার্ভিস দিই না, আমি ডিরেক্ট পয়েন্ট টু পয়েন্ট সবার সাথে কাজ করি, বা আমাদের স্কুলের মাধ্যমে আমরা শুধুমাত্র স্টুডেন্টদের সাথে যোগাযোগ রেখে তাদের কাজগুলা আমরা করে দিই। সো এটা হচ্ছে একটা বিষয়। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, আমি একদমই নতুন। আমি ফেসবুকে দেখে এখানে যোগ করলাম আর কি। হ্যাঁ, জি আসলে আমি জব করি আর কি। তো আমি ওই জার্মানির অপরচুনিটি কার্ডে একটা সুযোগ মনে হয় আছে। এটা আপনি যেহেতু জার্মানি থাকেন, আপনি ভালো জানেন। জি তো আমি অপরচুনিটি কার্ডের সুযোগটা নিতে চাচ্ছিলাম আর কি। তো সেক্ষেত্রে এখন সেক্ষেত্রে অপরচুনিটি কার্ডটা, যেহেতু আপনি এখানে আছেন, অপরচুনিটি কার্ডটা কয়দিন অ্যাভেল থাকতে পারে? আর এটা করতে গেলে আমার জার্মান ল্যাঙ্গুয়েজটা কতটুকু পর্যন্ত স্কিল ডেভেলপ করতে হবে? মানে আমি তো একদমই নতুন, আচ্ছা যেহেতু আমার কোনো স্কিলই নাই। ভাই, প্রশ্ন করছেন অপরচুনিটি কার্ড সম্পর্কে। তো অপরচুনিটি কার্ডের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে 3 ধরনের অপশন আছে। আপনি জার্মান এম্বাসি ঢাকার ওয়েবসাইটে গিয়ে অপরচুনিটি কার্ড আছে, একটা অপশন আছে, ওইখানে গেলে পাবেন যে ইনফরমেশন গুলো, যে কিভাবে আপনি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে অ্যাপ্লাই করতে পারেন। তো 3 ধরনের রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে আপনি যদি আপনার বাংলাদেশি গ্রাজুয়েশনটা জার্মান রিকগনাইজড হয়, তাহলে আপনার এই যে 6.6 পয়েন্টের একটা কন্ডিশন আছে, ওইটা আপনি টোটালি ওভারকাম করতে পারবেন, যে আপনাকে ওই ধরনের ক্যালকুলেশনে যেতে হবে না, আপনি ডিরেক্ট অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওইটার জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার জার্মান A1 লাগবে অথবা ইংরেজি B2 লাগবে। ঠিক আছে, এখন ইংরেজি B2 শেখার থেকে জার্মান A1টা বেটার, এটা করতে পারেন। তারপর আরো অনেক অপশন আছে, আপনি ওখানে ডিটেলস পড়লে বুঝতে পারবেন। সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য বলতেছি। আর সেটা হচ্ছে আপনি অপরচুনিটি কার্ড পাওয়ার পর জার্মানিতে যখন আসবেন, আপনার 1 বছরের 1 ইয়ারের একটা ভিসা দিবে। ওই সময়টার ভিতরে আপনি জার্মানিতে একটা জব খুঁজতে হবে। এখন কথা হচ্ছে, জার্মানিতে কতটুক ল্যাঙ্গুয়েজ থাকলে জব খুঁজে পাওয়া যায়? সেটা হচ্ছে আপনি ফ্লুয়েন্ট জার্মান বলতে হবে, এছাড়া জার্মানিতে জব পাওয়াটা খুবই কঠিন। এটা স্বাভাবিক জিনিস। আপনি বাংলাদেশে কেউ বাংলা পারে না, তাকে তো আপনি চাকরি দিবেন না। চাকরি দিলে তাকে কাজ বুঝাবেন কিভাবে, তার থেকে আউটপুট নিবেন কিভাবে? সো সেম ভাবে জার্মানিতে আসছেন, জার্মান জানে না, তাহলে আপনি তো কাজ করতে পারবেন না। তো এই কারণে ফ্লুয়েন্ট জার্মানটা জানা লাগে। এখন ওই ফ্লুয়েন্ট জার্মান যদি বাংলাদেশ থেকে শিখে আসেন, তাহলে এই যে 1 বছরের যে ভিসাটা, ওইটা আপনি এখানে এসে ইজিলি ইউজ করতে পারেন এবং শুরু থেকে জব অ্যাপ্লাই করে জব পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে শুধু মিনিমাম A1 শিখে আসেন, তাহলে এখানে এসে তো ফ্লুয়েন্ট হইতে গেলে A2 B1 পর্যন্ত, যেহেতু B1 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের ফার্স্ট লেভেলটা, তো আপনাকে তো অন্তত একটু পর্যন্ত শিখতে হবে ভালো একটা চাকরি পেতে গেলে বা ইন্টারভিউতে। এখানে ইন্টারভিউগুলা, জব ইন্টারভিউগুলো একটু ইন্টেন্স হয়, 1 ঘন্টার মতো হয়, অনেক সময় 40 মিনিট, অনেক সময় 1 ঘন্টা 15 মিনিট। যেমন আমার সিমেন্সে আমি যে ইন্টারভিউটা দিছিলাম, ওইটা 1 ঘন্টা 15 মিনিট হয়েছিল টানা ডয়েছে। তো এতক্ষণ জার্মান ভাষায় কথা বলতে গেলে আপনার কতটুকু লেভেল লাগবে, এটা আপনি নিজে ডিসাইড করতে পারেন। এটা আমরা রিকমেন্ড করি অ্যাটলিস্ট B1। তো আপনি B1 পর্যন্ত পড়তে পারেন, সময়টা কাজে লাগাতে পারেন। আর যেহেতু অপরচুনিটি কার্ড অ্যাপ্লাই করলে এমনিতেও 6-7 মাস বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ওয়েট করতে হয়, তো আপনি ওই শুরু থেকে যদি শেখা শুরু করেন, এইটুকের ভিতরে আপনি B1টা কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করি ভাই উত্তর পাইছেন। অন্য কারো কি কোনো প্রশ্ন আছে? আমাকে কাইন্ডলি করতে পারেন, একটু সংক্ষেপে করবেন আচ্ছা প্রশ্নটা। ভাই, একটু তাহলে আপনাদের আমার A1 থেকে শুরু করতে হবে। আপনাদের A1 এর কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি। A1 এর কোর্সটা কবে থেকে শুরু হতে পারে, বা দেওয়ানের কোর্সের কোর্সটা ডিউরেশন কি? আমাদের গতকালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, আমাদের ডেমো ক্লাস হয়ে গেছিল। তো গত A1 কোর্সের ক্লাস হয়ে গেছে। এখন একটা ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস সহ বেস ইন্ট্রোডাক্টরি ক্লাসটা অলরেডি হয়ে গেছে, এখন ক্লাস রানিং আছে কোর্সটা। আবার নেক্সট A1 কোর্স শুরু হবে এই A1 কোর্সটা শেষ হওয়ার পর অন্তত 1.5 মাস পর। সো আপনি আরো বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে বিস্তারিত কথা বলতে পারবো আপনার সাথে। জি জি, থ্যাংক ইউ জি, অন্য কারো কোনো প্রশ্ন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে যাচ্ছি, আমার ল্যাঙ্গুয়েজ স্কিল কতটুকু লাগবে, কতটুকু লেভেল পর্যন্ত? আচ্ছা, মাস্টার যদি আপনি ইংরেজিতে করতে চান, তাহলে তো আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে না। ইংরেজি B2 বা C1 আপনি এটা আপনার ইউনিভার্সিটিতে যত লাগে অত দিয়ে অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজে মাস্টার্স করতে চান, তাহলে অন্তত B2 তো লাগবেই। B2 হচ্ছে এখানে ইউনিভার্সিটি পড়াশোনার জন্য B2 হচ্ছে বেসিকটা। আপনার অনেক ইউনিভার্সিটি আছে C1ও চায়। সো এটা আপনার ডিপেন্ড করে। আপনি ইংলিশ কোর্সে যদি মাস্টার্স করতে চান, তাহলে আপনার জার্মান ভাষা লাগবে না। বা জার্মানিতে আইসা পার্ট টাইম জব পাইতে গেলে ভাষাটা খুবই হেল্পফুল। আপনি যদি ভাষা না শিখে আসেন, তাহলে অড জব যেগুলো আছে ওইগুলো করা খুব কঠিন, ফিজিক্যাল টাস্ক ওইগুলা করতে হবে। এছাড়া আপনি যদি জার্মান পারেন, খুব ইজিলি যে সবগুলাতে বা ক্যাশ রেজিস্টার গুলাতে বা কমিউনিকেটিভ যে জবগুলা, যেগুলাতে ফিজিক্যাল কোনো ওয়ার্ক নাই, ওই জবগুলা খুব ইজিলি পাবেন। অথবা আপনি তো আলটিমেটলি মাস্টার করার পর একটা ফুল টাইম জবে অ্যাপ্লাই করবেনই, ওইখানে জব পেতে গেলে তো ফ্লুয়েন্ট জার্মান লাগবে। সো আপনি ল্যাঙ্গুয়েজটা যতটুকু এখন থেকে শিখতে পারেন, ওইটা আপনার জন্য বেটার। আমি আরেকটু কিছু কথা বলে নেই আমাদের A2 কোর্সটা সম্পর্কে। আমাদের A2 কোর্সের ডিমান্ডটা একটু বেশি থাকবে, সেটা হচ্ছে চাহিদার কি স্টুডেন্ট। আমাদের আগের A1 আর A2 দুইটা ব্যাচ ছিল, ওই কন্টিনিউয়াস ব্যাচ গুলা থেকে আবার A2 তে ভর্তি হবে। সো সিট যেহেতু লিমিটেড, যারা ভর্তি হইতে চান তারা
আপনারা যারা ভর্তি হইতে চান তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে নেবেন, কারণ হচ্ছে সিট ফিল আপ হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে 21 তারিখ থেকে, 21 ফেব্রুয়ারি থেকে রেগুলার প্রতিদিন 3টা করে ক্লাস হবে। আর রমজানের সময় টাইম চেঞ্জ হবে, কারণ সামনে রমজান আসতেছে, ওইটা আপনাদের সবার সাথে ডিসকাস করে সুন্দর একটা টাইমে নিয়ে নেওয়া হবে। জি, এখন বলেন অন্য কারো প্রশ্ন থাকলে। কারো কি কোনো প্রশ্ন আছে? আমি আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি তো ইংলিশ মাস্টার্স প্রোগ্রামের জন্য, কিন্তু হচ্ছে যে কেমনে কমিউনিকেশনের জন্য কতটুকু লেভেল জানা প্রয়োজন? বেসিক কমিউনিকেশনের জন্য আপনি মোটামুটি A2 হলে আপনি খুব ভালোভাবে চলে নিতে পারেন, কারণ A1 হচ্ছে একদম সিম্পল সেন্টেন্স গুলা তৈরি করা শিখা। ওইগুলাতে আপনি একটা কথাকে লম্বা করতে যায় আটকাই যাবেন। আজকে যেমন অ্যাভেঞ্জার্সে পড়ানো দেখাইলাম, তাহলে ওই A2 পর্যন্ত হলে আপনি মোটামুটি কথা বলতে পারবেন কন্টিনিউয়াসলি। বাট প্রিফারেবল হচ্ছে আপনি B1 পর্যন্ত যান, কারণ B1 পর্যন্ত গেলে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যান, মানে আপনার ধরনের ইন্টারভিউ গুলাও ফেস করতে পারবেন, কারোর সাথে কারো কথাটা বুঝতে। কারণ যারা জার্মান আছে তারা তো আর এরকম A2 লেভেলের কথা বলে না, তারা ধরেন B2 লেভেলের কথা বলে। তো তাদের কথাগুলো বুঝতে গেলে আপনি B1টা হলে খুব ভালো হয়। ঠিক আছে। আমাদের গুরুত্ব ইনস্টিটিউট নাকি এমনি জানিয়ে রাখা ভালো ল্যাঙ্গুয়েজটা? আপনার যদি সার্টিফিকেশনের দরকার না হয় তাহলে আপনি জাস্ট পড়াশোনা করবেন। সার্টিফিকেট দিয়ে কি করবেন? সার্টিফিকেট তাদের লাগে যাদের এটা সাবমিট করতে। আপনার যদি সাবমিট না করা লাগে, দেন আপনি জাস্ট শিখে রাখেন, প্র্যাকটিস করে রাখেন, তাহলে তো আপনি বলতে পারবেন। সার্টিফিকেট দিয়ে তো আর কিছুই হয় না, শুধুমাত্র প্রমাণ করা ছাড়া সার্টিফিকেট দিয়ে আর কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ে না। সো আপনি জাস্ট শিখে রাখতে পারেন। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, এই যে কি প্রফেসররা যে ক্লাসগুলো নেয়, ওরা কি নাকি ইংলিশ পার্সনে কথা বলে নাকি এমনি হচ্ছে যে আপনি যদি মাস্টার্স প্রোগ্রাম ইংলিশে হয় তারা 100% ইংলিশে বলবে। আপনার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন যদি ইংলিশ হয় তাহলে সবাই আপনাকে সাথে ইংরেজিতেই কথা বলবে ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা। ওখানে মানে এক্সাম গুলো কিভাবে নেই আমাদের বাংলাদেশে যে ইউনিভার্সিটিতে যেভাবে নেই ক্লাস? আচ্ছা, এটা তো হচ্ছে ভাই আমাদের কোর্সের বা আমাদের স্কুপের বাইরের প্রশ্ন। ঠিক আছে, এগুলো পার্সোনালি আপনি আমাকে মেসেজ করতে পারেন, যতটুকু পারি হেল্প করব, অথবা আপনি আমাদের কোর্সে ভর্তি হলে কোর্সে সব তথ্য দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের ডয়েস কোর্স বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা আমাদের স্কুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোর্স ফিটা যদি একটু বলতেন। আমাদের A2 কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, আমাদের A1 ছিল 6,000 টাকা 6K, আর আমাদের B1টা হচ্ছে 10,000 টাকা, B2টাও 10,000 টাকা। আর এই যে A1 আর A2 কোর্সগুলো ছিল 1.5 মাসের, বাট আমি এক্সট্রা ক্লাস নিব বলছি বা প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে এটা বৃদ্ধি করবো। আর B1 B2টা আমাদের 2 মাসের কোর্স। ঠিক আছে, আর আমাদের প্রত্যেকটা কোর্সে ইন্টেন্সিভ বলতে হয়তো আপনারা বুঝেন একটু আর্লি এবং একটু ফাস্ট পড়ানো হবে। সো রেগুলারিটি রাখতে হবে আর কি, কারণ হচ্ছে একটু সময় খুব স্ট্যান্ডার্ড। প্রতি উইকে 3 দিন করে ক্লাস। ওকে, তাহলে আপনারা আসছেন, ভালো লাগলো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার পুরো এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করব। আপনাদের যত তথ্য আছে আপনারা আমাদের মেসেজ স্কুলের পেজে অথবা আমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। সো আমাদের ফ্রি কাউন্সিলিং গুলো শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। তারপরও আমি যতটুকু পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি অন্য টপিকে বা অন্য কোনো ভিসা রিলেটেড ইস্যু নিয়ে কথা বলতে চান, যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব। আর বেটার হয় আপনারা আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হলে দেন আপনাদের বাকি গাইডলাইন সবকিছু এমনিতেই পাবেন ইনশাল্লাহ। সো আপনাদেরকে আবার থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।